অন্ধকার ঘরের সামনের লম্বা বারান্দা ধরে সামনের দিকে হেঁটে চলেছিল একটা লোক। তার হাতে একটা লম্বা লাঠি, অন্য হাতে ধরে রাখা একটা টর্চ। একবার সামনের দিকে একবার পেছনের দিকে হাঁটতে হাঁটতে টর্চের আলো ফেলে সমস্ত দরজাগুলোর দিকে তাকিয়ে দেখছিল। যদিও এই উঁচু পাঁচিল পেরিয়ে তারপর বাইরে থাকা গার্ডদের পেরিয়ে ঘরের ভেতরে এই বারান্দার কাছে কোনো লোকের আসার কথা নয়, তবু তার ডিউটি তাকে করতেই হবে। তাই মাঝে মাঝে নিজের বসার জায়গা থেকে উঠে লম্বা বারান্দা ধরে একবার সামনের দিকে একবার পেছনের দিকে মাঝে মাঝেই ঘুরে ঘুরে দেখে আসতে হচ্ছিল তাকে। বাইরের দিকের দরজার কাছে একটা লোক এসে দাঁড়ায়। সামনের লোকটা টর্চের আলো সামনে ফেলে বলে, কে ওখানে? সামনের লোকটা উত্তর দেয় না। তার পরনেও গার্ডের মতোই পোশাক। টর্চের আলোয় সেটা দেখতে পেয়ে মৃদুল এবার একটু নিশ্চিন্ত হয়। তারপর আবার আস্তে আস্তে হেঁটে নিজের জায়গায় ফিরে যায়। তার মানে বাইরের যে দুজন গার্ড আছে, সঞ্জয় এবং বিপিন, ওদের মধ্যে কেউ একজন ভিতরে এসেছে। আশ্বস্ত হয়ে সেও নিজের মতো গিয়ে চেয়ারটায় বসে। লোকটা ততক্ষণে তার পাশে এসে দাঁড়িয়েছে। কথায় কথায় দু একটা কথা হয়। রাতের খাবার খেতে এখনো অনেকটা সময় বাকি আছে। মৃদুল বলে, অনেক দিন পর কিন্তু আমাদের এইখানে আবার এমন একটা প্রদর্শনী হতে চলেছে। হ্যাঁ, কি বলো? না হলে তো এই গোটা হলটা ফাঁকাই পড়ে থাকে। তাছাড়া শুনেছি এইবার এই প্রদর্শনীতে নাকি কোন এক রাজার একটা হীরের মুকুট প্রদর্শন করা হবে। লোকটা এবার কোনো কথা বলে না, পাশে দাঁড়িয়ে নিজের হাতের টর্চটাকে দোলাতে থাকে। তুমি কি কথা কম বলো নাকি? এতক্ষণ ধরে এতগুলো কথা বললাম, তোমার মুখে তো কোনো কথাই নেই। ধুর, শোনো, ভেতরে যখন এসেছো ভালো করেছো, তুমি এখানে বসো। যদিও এখানে কেউ আসবে না, তবু আমার জায়গাটা একটু পাহারা দাও, ঠিক আছে? আমি ততক্ষণে রাতের খাবারটা একটু খেয়ে আসি, কেমন? লোকটাকে নিজের জায়গায় রেখে সে বারান্দার একপাশে চলে যায়। সেখানে একটা ছোট্ট ঘর। সেখানেই গার্ডদের থাকা খাওয়া, এমনকি মাঝে মাঝে জিরিয়ে নেওয়ার মতো ব্যবস্থা করা আছে। তবে কাল সকালেই আরও কিছু জিনিসপত্র আসবে। 3 দিনের মধ্যে প্রদর্শনী শুরু হবে। এখন তাই তাদের বিশ্রামের সময় নেই। তাই ওই লোকটার ওপর গার্ডের ভার দিয়ে সে গিয়ে ছোট ঘর থেকে নিজের খাওয়া দাওয়া সেরে আসবে বলে ঠিক করে। ঘরের কাছে চলে আসার পর তার মনে পড়ে, আশ্চর্য, টিফিন বক্সটাই তো আনিনি। দূর বাবা, টিফিন বক্সটা চেয়ারের পাশে রেখে চলে এসেছি। যাই গিয়ে নিয়ে আসি ব্যাং। কথাটা ভেবে গার্ড যখন টিফিন বক্স আনার জন্য বারান্দার কাছে তার চেয়ার পর্যন্ত পৌঁছেছে, তখন দেখতে পায় একটা দৃশ্য। সেই লোকটা টর্চের আলো ঘরের দরজার ওপর ফেলে কি যেন চাবির মতো ঘুরিয়ে ঘুরিয়ে দরজা খোলার চেষ্টা করছে। এই, তুমি কি করছো? আরে দরজা খুলছো কেন? এই, খবরদার খবরদার বলছি, দরজা খোলার চেষ্টাও করবে না। লোকটা একটু চমকে যায়, দরজা থেকে হাতটা সরিয়ে উঠে দাঁড়ায়। মৃদুল এবার তার সামনে এগিয়ে আসে। রাগে তার গোটা শরীর যেন থরথর করে কাঁপছে। রাগের ভাবটা মুখে এনেই সামনে এগিয়ে এসে লোকটার কলারটা সে চেপে ধরে। এই বেটা, এই, দরজা খুলছিস কেন? হ্যাঁ, এত সাহস, এভাবে গার্ডদের মাঝে দাঁড়িয়ে দরজা খুলতে চেষ্টা করছিস? হ্যাঁ, দাঁড়া বেটা দাঁড়া, এক্ষুনি তোর ব্যবস্থা করছি, দাঁড়া। তুই এখানে দাঁড়া, আমি দেখছি। এই, কে কোথায় আছিস? তাড়াতাড়ি ম্যানেজারকে একবার আসতে বলতো ভেতরে। এই লোকটা এখানে। কিন্তু তার কথা শেষ হলো না। তার আগেই পেছন থেকে একটা ভারী কিছুর আঘাত মাথায় লাগাতে আর্তনাদ করে সে মেঝের উপর ধপ করে পড়ে যায়। তার মাথা ফেটে গল গল করে রক্ত বেরোচ্ছে। তার পেছনে এসে উবু হয়ে পড়ে সেই লোকটা। টর্চের আলো লোকটার মৃদুলের মাথার ক্ষতস্থানের উপরে ফেলে। এরপর ফের সেই টর্চটা দিয়ে তার মাথার মাঝখানে আঘাত করতে থাকে, 1 বার 2 বার 3 বার। এরপর যখন সে নিশ্চিন্ত হয় যে মেঝেতে পড়ে থাকা লোকটা সত্যি সত্যি মারা গেছে, তখন উঠে আবার এগিয়ে যায় দরজার দিকে। চাবির মতো জিনিসটা দিয়ে খুটখাট করতে করতে একসময় খুলেই ফেলে ঘরের দরজা। ঘরের ভেতর টর্চের আলো ফেলে তার মুখে ফুটে ওঠে একটা অদ্ভুত পৈশাচিক হাসি। বুঝলি ভাইয়া, এখানে আমাদের কলকাতায় একটা বেশ ভালো প্রদর্শনী হতে চলেছে। নানা জায়গায় বেশ দামি হিরে জহরত মণিমুক্ত, মানে তার সঙ্গে বিভিন্ন রাজা মহারাজাদের দামি দামি জিনিসপত্র, যেমন ধরো বর্ম থেকে শুরু করে অস্ত্র শস্ত্র, সোনার মুকুট, গলার হার।
এমনকি কোমর বন্ধ পর্যন্ত আছে বলে শুনেছি। কিন্তু সেই প্রদর্শনী হতে তো এখনো 2 দিন বাকি আছে। তুমি এর মধ্যে এত সব খবর জোগাড় করলে কোথা থেকে? দাসবাবুর কল্যাণেই খবরটা জোগাড় করা গেছে। আসলে প্রদর্শনী যেখানে অনুষ্ঠিত হচ্ছে সেই জায়গাটা দাসবাবুর থানার আন্ডারে পড়ে, আর থানার পারমিশন থেকে শুরু করে নানা কাজে দাসবাবুকে সেখানে 2-3 বার যেতে হয়েছে। দাসবাবুই বলেছিলেন সে নাকি এলাহি ব্যবস্থা, অনেক দামি দামি জিনিসপত্র সেখানে রয়েছে, পুলিশের পাহারা বাড়াতে হয়েছে। তাছাড়া ওই যারা আর কি প্রদর্শনীর সমস্ত ব্যাপারটা দেখছে তাদের নিজেদেরও লোক রয়েছে। বুঝতেই পারছো, এত দামি দামি জিনিসপত্রের ব্যাপার, তারপর নানা জায়গা থেকে সেই সমস্ত জিনিসপত্র আসছে। ভালোই ভালো সব কিছু হলেই হলো, কিন্তু দামি দামি জিনিসপত্র এত সব কিছু শুনলেই না আমার কেমন জানি একটা বিপদের গন্ধ আছে বলে মনে হয়। তাছাড়া ওই যে ওখানে যে প্রদর্শনী হচ্ছে, বিবেকানন্দ হল, তো ওখানে তো বোধহয় অনেক দিন পরেই এমন কিছু হচ্ছে, কি বলো? তা যা বলেছ, প্রায় 3 বছর আগে একটা আর্ট এক্সিবিশন হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই তাদের নিজেদের কোনো একটা সমস্যার জন্য এই আর্ট এক্সিবিশনের গোটা দলটাই কোনো একটা সমস্যা করে, আর তাতেই ব্যাপারটা বন্ধ করতে হয়। তারপর থেকে নানা কারণে সেখানে আর তেমন বড়সড় কিছু হয়নি, ছোটখাটো অনেক কিছুই হয়েছে, কিন্তু প্রায় 3 বছর পর এত বড় একটা কিছু হতে চলেছে, তাও আবার কলকাতার মধ্যে সব থেকে বড় প্রদর্শনী। শুনেছি প্রদর্শনী চলবে প্রায় 7 দিন ধরে। কিন্তু 7 দিন ধরে এত দামি দামি জিনিসগুলো লোকের সামনে এমনভাবে রেখে দেওয়াটা সত্যি সত্যি একটু রিস্কের ব্যাপার হয়ে যাচ্ছে না? দেখো, সবাই তো আর শুধুমাত্র জিনিসগুলো দেখতে আসবে না। কেউ কেউ সেখান থেকে জিনিসগুলোকে চুরি করার কিংবা ডাকাতি করার কথাও ভাবতে পারে। সবাই যে ভালো মনের মানুষ হবে এমনটা তো নয়। বইপত্র পড়তে পড়তে আর লিখতে লিখতে তোমার মনটাই বোধহয় এমন সন্দেহপ্রবণ হয়ে গেছে বন্ধু। আরে বিপদ, অপরাধ, এই সমস্ত কিছু বাদ দিয়েও তো মাঝে মাঝে ভাবতে পারো, 4 দিনের প্রদর্শনী যদি খুব ভালো হয় তাহলে বিবেকানন্দ হলের কত নাম হবে ভাবতে পারছো? কিন্তু দাসবাবু একটা খবর দিয়েছেন। তিনি বলেছেন যারা ব্যাপারটা দেখছে তারা সন্দেহ করছে এত দামি জিনিসপত্র এখানে আনার পরে নিশ্চয়ই কিছু না কিছু একটা হওয়ার সম্ভাবনা রয়েছে। নিখিলেশের কথায় আমি সামান্য হেসে বৌঠানের দিকে তাকিয়ে বললাম, গন্ধ আমি একা পাইনি গো বৌঠান, দাসবাবুও গন্ধ পেয়েছে। কিন্তু ও যে সেসব নিয়ে ভাবতেই চায় না। বুঝতে পেরেছি, আসলে অপরাধ নিয়ে নাড়াচাড়া করতে করতে ওর আর অপরাধ ব্যাপারটা বোধহয় খুব একটা ভালো লাগছে না, বুঝলে? তাই অপরাধ এবং অপরাধীর নাগালের বাইরে থাকতে পারলেই বোধহয় ওর এখন ভালো লাগে। সকালে চায়ের কাপ নিয়ে আমরা 3জন বসেছিলাম। এই সময়টা বৌঠান ঘরের কিছু কাজকর্ম সেরে এসে চায়ের কাপ নিয়ে বসে খবরের কাগজ পড়ে। চা খেয়ে খবরের কাগজ পড়া হয়ে গেলে তারপর আবার বৌঠান রান্নার কাজে চলে যায়। চায়ের কাপে সবেমাত্র কয়েকটা চুমুক দিয়েছি, এমন সময় টেলিফোনটা বেজে উঠতেই ও উঠে গিয়ে টেলিফোনটা ধরল। আর তারপরেই ওর মুখে শুনতে পেলাম কয়েকটা কথা। আচ্ছা, কখন হয়েছে? কেউ দেখেছে? ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে, ভুলেও মৃতদেহ বা তার আশেপাশে পড়ে থাকা কোনো জিনিসই কেউ যেন হাত না দেয়। আমি আসছি। ওর মুখে কথাগুলো শুনে আমি আর বৌঠান একবার মুখ চাওয়াচাওয়ি করেছিলাম। তারপর যখন ও তাড়াতাড়ি এসে চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বলল, ভাইয়া তৈরি হও, আমাদের এক্ষুনি বেরোতে হবে। যেখানে প্রদর্শনী হওয়ার কথা ছিল সেখানে কাল রাতে একটা খুন হয়েছে, যদিও ব্যাপারটা এখনো পর্যন্ত বাইরে কাউকে জানাতে দেওয়া হয়নি। বুঝতেই পারছো, এমন একটা ব্যাপার বাইরে এলে তাদের বড় ধরনের সমস্যা হতে পারে। দাসবাবু ঘটনাস্থলে পৌঁছে গেছে, আমায় সেখানে যেতে বলেছেন, এর মধ্যে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। আমি অবাক হয়েছিলাম। সত্যি বলতে কথায় কথায় বিপদের কথা বললেও আমি নিজেও চাইনি যে এমন একটা কিছু হোক। বোধহয় বিবেকানন্দ হলের ভাগ্যটাই খারাপ। আগেরবারও এমন একটা সমস্যা হলো, আর এইবারেও আরও বড় একটা সমস্যা। আমি আর দেরি না করে তাড়াতাড়ি পোশাক বদলে নিয়ে বেরিয়ে পড়লাম। তারপর একটা গাড়ি ধরে বিবেকানন্দ হলে যখন পৌঁছলাম তখন দেখি হলের সামনের গেটটা পুরো ফাঁকা। একজন কনস্টেবল দাঁড়িয়েছিল। আমাদের দেখতে পেয়ে এসে আমাদেরকে বিবেকানন্দ হলের পেছনের দিকে নিয়ে গেল। সেদিকে গিয়ে দেখি পেছনের দিকে একটা ছোট মতো ঘরের কাছে বেশ কয়েকজন লোকজন দাঁড়িয়ে রয়েছে। তাদের মধ্যে দাসবাবুও রয়েছে। আমাদের দেখতে পেয়ে দাসবাবু এগিয়ে এসে বলে, ব্যাপারটা কালকে রাতের দিকেই ঘটেছে, কিন্তু তখন বোঝা যায়নি। মৃতদেহটাকে এখান থেকে টেনে নিয়ে গিয়ে ওই ঘরের মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছিল। আজ সকালে ডিউটি বদলের সময় ব্যাপারটা বোঝা যায়। কাল রাতে একে যে কখন খুন করা হয়েছে সেটাই তো বুঝতে পারছি না।
আমরা ছাড়াও আরও কয়েকজন এখানে ছিল, 3জন গার্ড, তাছাড়া আরও কিছু লোকজন যারা হয়তো এই বিবেকানন্দ হলেরই কর্মী এবং লোকজন। তাদের মধ্যে যে ম্যানেজার সে এবার এগিয়ে বলল, 2 দিন পরে এত বড় একটা প্রদর্শনী হতে চলেছে, তার মধ্যে এমন একটা ব্যাপার হয়ে গেল, কিছুই তো বুঝতে পারছি না। বাকি সব কিছু ঠিক আছে? মানে হলের ভেতরের জিনিসপত্র বা যা যা দামি দামি জিনিসপত্র, তার সব কিছু জায়গা মতো আছে তো? প্রথমে সেগুলোই দেখা হয়েছে, সব কিছু ঠিক আছে, কিন্তু জিনিস এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি। আজকালের মধ্যেই এসে পড়বে। 2 দিন পরে প্রদর্শনী শুরুর আগেই সব জিনিস চলে আসবে। কিন্তু ব্যাপারটা হলো, এই ঘটনা যদি বাইরে যায় তাহলে বুঝতেই তো পারছেন, এত দামি দামি জিনিসপত্র মানুষ ভরসা করে আমাদের এখানে পাঠিয়েছে, সেই সমস্ত তো ফেরত চলে যাবেই, সাথে আমাদের আমাদের বিবেকানন্দ হল এবং আমাদের মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। কিন্তু কোনো কিছু চুরি যায়নি, কোনো কিছুই হয়নি, তাহলে হঠাৎ করে লোকটাকে কেউ খুন করতে যাবে কেন? আচ্ছা, এই লোকটার সঙ্গে কাল আর কারা কারা ডিউটিতে ছিল? এমনিতে রাতের বেলা আমাদের এই বিবেকানন্দ হলের ভিতরে একজনই থাকে, সে সারা রাত সব দেখাশোনা করে। আর সকালে একজন থাকে, সে তখন আবার সব দেখাশোনা করে। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত একজন থাকে, আর সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত একজন। কিন্তু এই প্রদর্শনীর জন্য আমরা একজনের থেকে বাড়িয়ে 3জন করে পাহারাদার রেখেছিলাম সকাল আর রাতের জন্য, আর তার জন্যই বাইরে থেকে লোকের ব্যবস্থা করতে হয়েছে। কাল রাতেও 3জন ছিল, 2জন ছিল বাইরে আর একজন ছিল হলের ভিতরে। এই লোকটা এই হলের ভিতরে ছিল। বাইরে যে 2জন ছিল তারা কেউই রাতের বেলা ভেতরে আসেনি। ভোরবেলা ডিউটি চেঞ্জ করার সময় ওরা ভিতরে আসে, তখন প্রথমে রক্ত দেখতে পায়। ওই যে ওরা দাঁড়িয়ে আছে, আরে তোমরা একটু বলো না। এবার চোখে পড়ল দাঁড়িয়ে থাকা লোকজনদের মধ্যে 5 জনের মধ্যে 4 জনের গায়ে একই রকমের পোশাক। একজনের গায়ে পোশাকটা সাধারণ। তাদের মধ্যে 2জনে এগিয়ে এলো। আমি আমি কিছু জানি না। সকালবেলা সকালবেলা ভিতরে রক্ত দেখতে পেয়ে আমি চিৎকার করতেই ওরা ওরা 4জন ভিতরে আসে। আমাদের ডিউটি বদল হয়ে এখন ওদের 3জনের ডিউটি করার সময় হয়ে গেছিল। ভিতরে এসে রক্ত দেখে সবাই ভয় পেয়ে যায়। তখনই দেখতে পাই রক্তটা সরে চলে গেছে ওই ছোট ঘরটা পর্যন্ত। আমরা কোনো রকমে রক্ত থেকে পা বাঁচিয়ে ঘরের ভিতর গিয়ে দেখি দরজা বন্ধ। দরজা খুলে ভিতরে তাকাতেই দেখি রক্তে ভেসে যাচ্ছে জায়গাটা। তার মধ্যে ওই ওই গার্ডটা মরে পড়ে আছে। সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে 2জন গিয়ে ম্যানেজারকে খবর দিল। রাতের বেলা তার মানে এই গোটা বিবেকানন্দ হলের আশেপাশে তোমরা 2জন আর তার সঙ্গে এই মৃত লোকটা ছিল। ম্যানেজার বাবু, রাতে আপনি কোথায় ছিলেন? রাতে তো আর এখানে থাকার দরকার পড়ে না, রাতে আমি বাড়ি চলে যাই, সকাল সকাল আবার চলে আসি। এই প্রদর্শনীর জন্য এমনিতেই নানা দিকে আমায় ছোটাছুটি করতে হচ্ছে, তাই সন্ধ্যের পর থেকে ওদেরকে সমস্ত কাজ বুঝিয়ে দিয়ে আমি চলে যাই, আবার সকালে চলে আসি। আজও সকালে তাড়াতাড়ি চলে আসবো বলেই ঠিক করেছিলাম। তার আগেই ওরা আমার বাড়িতে গিয়ে সমস্ত কথাটা বলতেই আমি আর দেরি না করে প্রথমে পুলিশকে টেলিফোন করি, তারপরে পুলিশ এখানে আসে। ও কথাগুলো শুনতে শুনতে ঘরের ভেতরে একপাশে দেওয়ালে হেলান দিয়ে বসিয়ে রাখা মৃতদেহটার দিকে তাকিয়ে দেখছিল। মৃতদেহের পরনে পাহারাদারের পোশাক। এই পাহারাদারের পোশাকগুলো হালকা নীলচে রঙের জামা প্যান্ট, দুটোই একই রকম। তাছাড়া একটা লাঠি, কোমরে বেল্ট এবং মাথায় টুপি, এইসব কিছুই বোধহয় এই পাহারাদারের পোশাকের একটা অংশ। তার মাথার টুপিটা এখন নেই, পোশাকটা রক্তে ভেসে গেছে। মাথার কাছ থেকে বেরিয়ে আসা রক্ত ছড়িয়ে পড়েছে চারপাশে। সবকিছু ভালো করে দেখল, এমনকি রক্তের যে ছোপ লম্বা বারান্দা থেকে এই দিকে এসেছে সেটাও পর্যন্তও দেখল। আসলে এই বারান্দাটার সামনের দিকে বাইরে থেকে বড় গেট দিয়ে ঢুকে খানিকটা প্রশস্ত জায়গা, তারপরে লম্বা বারান্দা ধরে এসে পাশাপাশি টানা কয়েকটা দরজা। সেই দরজা দিয়ে হলের ভেতরের দিকে ঢোকার ব্যবস্থা। তার শেষের দিকেই ছোট্ট ঘরটা। ও খানিকটা দেখা হয়েছে। দাসবাবু বললেন, ভারী কিছু দিয়ে মাথায় মারা হয়েছে। একবার নয়, বেশ কয়েকবার মারা হয়েছে বলেই মনে হচ্ছে। অন্তত ক্ষতটা দেখে সেটাই মনে হচ্ছে। কিন্তু আশেপাশে এমন কিছু পাওয়া যায়নি যেটা দিয়ে খুনটা করেছে। সেটা পরের কথা দাসবাবু। তার চেয়ে আগের কথা হলো, অপরাধী ভিতরে ঢুকলো কি করে? যদি বাইরে পাহারা থাকে তাহলে অপরাধী ভিতরে ঢুকে একজনকে খুন করে চলে গেল, বাইরের লোক 2জন জানতেও পারলো না। এটা অস্বাভাবিক ব্যাপার নয় কি? তার জন্যই তো ওদের 2জনকে আটকে রেখেছি।
ওদের দুজনকে এই মুহূর্তে ছাড়া যাবে না। ম্যানেজারের কথায় দুজন প্রায় ভয় পেয়ে গেল। আমাদের দিকে তাকিয়ে এক কথায় ওরা বোঝাতে চাইল ওরা সত্যিই কিছু জানে না। ওরা বাইরে গেটের কাছে পাহারায় ছিল। গেট থেকে ওই দরজা পর্যন্ত জায়গাটা অনেকটা বড়। তারা মাঝে মাঝে উঠে এদিক ওদিক পাহারা দিচ্ছিল, কিন্তু তার মধ্যে যে কি হয়ে গেছে ওরা তা জানতেও পারেনি। তাছাড়া ভিতর থেকে যদি ওই লোকটার গলার আওয়াজ শুনতে পেত তাহলে হয়তো ওরা দেশে দেখত, কিন্তু কোনো রকম চিৎকার চেঁচামেচি কোনো কিছুই নাকি ওরা শুনতে পায়নি। বিশ্বাস করুন নিখিলেশ বাবু, আমরা আমরা কোনো কিছু শুনিনি। হলের ভিতর যে এত দামি জিনিসপত্র আছে সেগুলো তো আমরাও জানি, আর তার জন্যই আমরা সব সময় সজাগ হয়েছিলাম। ওখানে বসে আমরা কথা বলছিলাম, বারবার এদিক ওদিক তাকাচ্ছিলাম, কিন্তু যদি কাউকে দেখা যেত তাহলে তো আমরা তক্ষুনি এখানে আসতাম। তাছাড়া একটা অচেনা লোক ভেতরে ঢুকে ওই লোকটাকে খুন করবে, লোকটা তো একবার হলেও চিৎকার করবে। আমিও সেটাই ভাবছি নিখিলেশ বাবু। ওদের দুজনকে সন্দেহের বাইরে রাখা যাচ্ছে না। হতেই পারে ওরাই কাজটা করেছে, আর তারপর সেক্ষেত্রে ওরা কাজটা করে তারপর এখানে শুধু শুধু ধরা পড়ার জন্য অপেক্ষা করবে, সেটাও তো মেনে নেওয়া যাচ্ছে না। ওদের ভুল হয়েছে, সেটা হয়েছে পাহারায়, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে কাজটা অন্য কারো। অন্য কারো কেন? ভালো করে মাথার আঘাত দুটো লক্ষ্য করলে একটা জিনিস কিন্তু বেশ বোঝা যায়। ক্ষত দুটো হয়েছে একদম মাথার উপরের দিকে, অর্থাৎ যে আঘাতটা করেছে তার উচ্চতা এই লোকটার উচ্চতার চেয়ে সামান্য হলেও বেশি, আর তাতেই আঘাতগুলো এমনভাবে করা গেছে। কিন্তু এই লোকটির উচ্চতার সঙ্গে বাকি যে দুজন পাহারাদার বাইরে ছিল তাদের উচ্চতাটা একবার ভেবে দেখুন তো। তারা আঘাত করলে এবং গভীরভাবে আঘাত করতে গেলে তারা আঘাত করবে পিছনের দিকে, উপরের দিক থেকে নয়। হতেই পারে লোকটা বসে থাকা অবস্থায় কেউ আঘাত করেছে তাই এমন হচ্ছে, কিন্তু সেক্ষেত্রেও একটা সমস্যা থেকেই যায়। আচ্ছা নিখিলেশ বাবু, তাহলে মৃতদেহটা আমরা পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দিচ্ছি। তারপরে আপনি তদন্ত করুন। পোস্টমর্টেমটা তাড়াতাড়ি হলে রিপোর্টটাও তাড়াতাড়ি আসবে, তাতে তো আমাদেরই সুবিধা হবে, তাই না? ওই দুজন পাহারাদারের নাম ঠিকানা আশা করি সমস্তটাই আছে। তোমরা শহর ছেড়ে কোথাও যাওয়ার চেষ্টা করো না আপাতত। এখানে তোমরা যেমন কাজ করছিলে তেমনভাবেই কাজ করতে থাকো, তার বাইরে যেন কিছু না হয়। আর ম্যানেজার বাবু, তাহলে প্রদর্শনীর ব্যাপারটা কি হবে? অমন কথা বলবেন না। আমি জানি ওই ওই গার্ড আমাদের অনেক পুরনো লোক, তার প্রতি আমাদের একটা কর্তব্য থেকে যায়। কিন্তু অপরাধী যেই হোক না কেন তাকে আপনি খুঁজে বার করুন, কিন্তু প্রদর্শনী বন্ধ করার কথা প্লিজ বলবেন না। এমনিতেই অনেক টাকার ব্যাপার, তার উপর অনেক কষ্ট করে এই জায়গাটা তৈরি করা হয়েছে। প্রদর্শনী বন্ধ হয়ে গেলে আমাদের বিবেকানন্দ হল শুধু নয়, তার সঙ্গে জড়িয়ে থাকা আমরা সকলে একেবারে ডুবে যাব। অন্য কোনো সময় হলে আমি বলতাম একটা মানুষের মৃত্যুর চেয়ে বড় কোনো কিছু নয়, কিন্তু বিবেকানন্দ হলের কথা আমিও জানি। যে প্রদর্শনী এখানে হতে চলেছে তা কলকাতা শহরের মধ্যে আজ পর্যন্ত হওয়া সব প্রদর্শনীগুলির মধ্যে সব থেকে বড় প্রদর্শনী। এতে অনেক মানুষের ঘাম, কষ্ট, অর্থ সবকিছুই জড়িয়ে আছে। তাই আমি দাসবাবুকে বলবো প্রদর্শনী হোক, কিন্তু পাহারার ব্যবস্থা বাড়িয়ে দেওয়া হোক। আরও 2 দিন পরে প্রদর্শনী হতে চলেছে। এই 2 দিনে দিনে এবং রাতে এখানে পাহারা দ্বিগুণ করা হোক, যাতে কেউ বাইরে থেকে ভেতরে কিংবা ভেতর থেকে বাইরে সহজে যেতে না পারে। 2 দিনের পর পাহারার ব্যবস্থা যে অন্যরকম হবে সে কথা আমিও জানি। ও আরেকটা কথা, আপনি ভেতরে সবকিছু ভালো করে দেখে নিয়েছেন তো? সবকিছু আগের মতোই আছে তো? কোনো কিছু আলাদা বলে মনে হচ্ছে না তো? বা কোনো কিছু চুরি যায়নি তো? একদম নয়, তবে আপনি যখন এতবার করে বলছেন তখন পুলিশের সামনে আমরা আরেকবার ভেতরে ঢুকে দেখে নিচ্ছি। কনস্টেবলদের সাথে গার্ডদের বাইরে রাখা হলো। আমি আরও ম্যানেজার বাবু, দাসবাবু 4 জন মিলে দরজার তালা খুলে ভেতরে ঢুকলাম। ও এর আগে একবার প্রত্যেকটা তালা ভালো করে চেক করে দেখে নিয়েছিল, আর একবার সেও দেখল। ভেতরে ঢুকেই ভেতরের আলো জ্বালানো হলো। ঘরটা বেশ বড়, তবে এইটা হল ঘরের এক পাশের একটা রুম। এখানে জিনিসপত্রগুলো এখন রাখা হয়েছে। 2 দিন পর প্রদর্শনীর দিন আসল হলে জিনিসগুলো নিয়ে সাজিয়ে রাখা হবে। লম্বা চেয়ার এবং তার সঙ্গে মেঝের ওপর পেতে রাখা মোটা মোটা কার্পেটের ওপরে কিছু জিনিসপত্র, বাক্স, এটা ওটা ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। ও ঠিক বলেছিল, অস্ত্রশস্ত্র, ঢাল, তলোয়ার থেকে শুরু করে বর্ম, এমনকি বেশ কিছু গয়নাগাটি, অলংকার, হিরে জহরাতের জিনিসপত্র সবকিছুই রয়েছে। একপাশে একটা লাল রঙের বেশ বড়সড় বাক্স রয়েছে, তার পাশাপাশি আরও কয়েকটা এমন ছোট বড় বাক্স আছে। সেদিকে দেখিয়েও বলল,
আচ্ছা, এই বাক্সগুলোর মধ্যে কি আছে? ম্যানেজার বাবু সেদিকে এগিয়ে গেলেন। তারপর বাক্সগুলোর মধ্যে থেকে বড় একটা বাক্স তুলে ধরলেন। তারপর বললেন, এটা হলো একটা অদ্ভুত জিনিস। এটা হলো একটা হীরক খণ্ড দিয়ে সাজানো একটা মুকুট। এই মুকুট এক মহারাজার সম্পত্তির অংশ। বিশেষ কারণে সেই মহারাজার পরিবারের কথা কিংবা তাদের নাম আমি আপনাকে বলতে পারবো না। তবে ভারতবর্ষের বিখ্যাত কিছু রাজাদের মধ্যে তাদের বংশ এখনো পড়ে। তাদের কাছ থেকে অনেক অনুনয় বিনয় করে আমরা এই মুকুট জোগাড় করতে পেরেছি। এই মুকুটে রয়েছে মোট 7টি হিরে, যার এক একটির দাম প্রায় 10 লক্ষ টাকারও বেশি। ম্যানেজারের কথায় আমরা তিনজনেই অধীর আগ্রহে যেন অপেক্ষা করতে লাগলাম সেই হীরকখণ্ড খচিত মাথার মুকুট দেখার জন্য। ম্যানেজার বাক্সটা হাতে তুলে নিলেন। তারপর হাসি মুখে সেই বাক্সের ডালা খুলে ভেতরে হাত ঢুকিয়ে দিলেন। কিন্তু মুহূর্তের মধ্যেই তার মুখের সেই হাসিটা মিলিয়ে গেল। ও বোধহয় কিছু বুঝতে পেরেছিল, তাই তাড়াতাড়ি উঠে গেল সামনের দিকে। ততক্ষণে ম্যানেজারের গোটা শরীর থরথর করে কাঁপতে শুরু করেছে। বাক্সটা তার হাত থেকে নিচে মেঝেতে পড়ে ঠক করে শব্দ হলো। ও বাক্সটার ভিতর দেখে নিয়ে বলল, এমনটাই সন্দেহ করেছিলাম। বাক্সের ভেতরে সে মুকুটটা নেই। ম্যানেজার বাবু, ম্যানেজার বাবু, সেই হীরের মুকুটটা নেই। ওটার দাম কম করে 70 থেকে 80 লক্ষ টাকা। আমি ও দাসবাবু তিনজনেই যেন পাথরের মূর্তির মতো নিশ্চল চুপচাপ হয়ে গেছি। ম্যানেজার বাবু যে কেন এত ভয় পাচ্ছেন সেটা বুঝতে দেরি হচ্ছে না কারোর। তবে এটাও মনে হচ্ছিল যে এই মুকুট চুরির সঙ্গেই কি ওই গার্ডের মৃত্যুর কোনো সম্পর্ক আছে। কিন্তু দরজা তো বাইরে থেকেই বন্ধ ছিল। তাহলে 3 দিনের মাথায় প্রদর্শনী হতে চলেছে। যেদিন সকালে আমরা মৃতদেহের খবর জানতে পেরেছিলাম, সেদিনের মতো প্রদর্শনীর জন্য প্রয়োজনীয় সকল কাজ স্থগিত রাখা হয়েছিল। তারপর আর মাত্র 2 দিন বাকি ছিল প্রদর্শনীর দিনে। ম্যানেজার বাবুর মাথায় হাত। এই মৃত্যুর কারণে সেই দিনের মতো সকল কাজ স্থগিত থাকায় অনেক জিনিসপত্র সময় মতো না পৌঁছনোয় প্রদর্শনীর ডেট আরও একদিন পিছিয়ে দেওয়া হলো। বাইরে শুধু বিজ্ঞপ্তি দিয়ে সবাইকে জানিয়ে দেওয়া হলো যে কিছু জিনিসপত্র এখনো এসে পৌঁছয়নি, তাই প্রদর্শনী শুরু হবে আরও একদিন পর, অর্থাৎ মঙ্গলবার। আজ শনিবার। বিবেকানন্দ হল থেকে বাড়ি ফিরে আসার পর থেকেই ওর মুখটা কেমন যেন থমথমে। তার মুখটা যেন দুশ্চিন্তার ছায়ায় ঘিরে রয়েছে। দুপুরে খাবার টেবিলে বসেও ওর একই রকম অবস্থা দেখে আমি প্রশ্ন করলাম, এত গম্ভীর কেন? এইভাবে চুপচাপ কি ভাবছো বলো তো? দেখো, ওই মুকুট যদি একবার চুরি হয়ে গিয়ে থাকে, সেটা আবার ফিরে পাওয়া কিন্তু খুব একটা সহজ বলে মনে হয় না। তাছাড়া এত পরিকল্পিতভাবে কেউ যদি এরকম একটা মূল্যবান অ্যান্টিক সরিয়ে ফেলতে পারে, তাহলে সেটা কি আর এত সহজে খুঁজে পাওয়া যাবে? কিন্তু মুকুটটা চুরি হলো কখন? ম্যানেজার বাবু জানিয়েছেন ওই ঘরে বাক্সটা রাখার সময় তিনি নিজে বাক্সটা খুলে দেখেছিলেন। মুকুটটা এই বাক্সের মধ্যেই ঠিকঠাকভাবে রাখা ছিল। অতিরিক্ত পাহারার ব্যবস্থা করতে চেয়েছিল হল কর্তৃপক্ষ, কিন্তু ম্যানেজার বাবু সে সমস্ত চাননি। বেশি পাহারার ব্যবস্থা হলে লোকের সন্দেহ হতে পারে, তাতে বিপদের সম্ভাবনা আরও বাড়বে। তাই জন্য ভেতরে একজন গার্ড এবং বাইরে 2জন গার্ডের ব্যবস্থা তিনি করেছিলেন। পাঁচিল টপকে কেউ কোনোভাবে ভেতরে ঢুকে গেলেও যেই ঘরে সব মূল্যবান জিনিসপত্রগুলো রয়েছে, সেই ঘরে ঢুকতে গেলে ওই বারান্দার পথ ধরতে যেতেই হবে। তাহলে অপরাধী ওই পথে এসে গার্ডকে যদি খুন করে থাকে, তাহলে বাইরে থেকে সে গার্ডের চিৎকার বাকি 2জন শুনতে পেল না কেন? হতে পারে যে লোকটা আক্রমণ করেছে সেই লোকটা গার্ডকে চিৎকার করার সুযোগ দেয়নি, তার আগেই তাকে মেরে ফেলেছে। পাঁচিল টপকে ভিতরে ঢুকে যদি অন্ধকারের মধ্যে নিজেকে মিশিয়ে কেউ যদি বারান্দা পর্যন্ত পৌঁছতে পারে, তাহলে তো হয়েই গেল। তবুও কোথাও যেন একটা খটকা থেকেই যাচ্ছে। কি করে বন্ধ দরজার ভেতর থেকে জিনিসটা চুরি হলো? কি করে? আরও একটা কথা ভেবে দেখো, ওই হলে কিন্তু আরো অনেক দামি জিনিসপত্র ছিল, এমনকি বেশ কিছু সোনার জিনিসপত্রও তো সেখানে একটা বাক্সে ভরে খোলা অবস্থাতেই রাখা ছিল। সেই সমস্ত কিছু না নিয়ে কেউ শুধুমাত্র এই মুকুটটা নেওয়ার জন্যই ভেতরে ঢুকলো কেন? কথাটা আমার মাথাতেও একবার এসেছিল। আমি নিজেও দেখেছিলাম জিনিসগুলো, কিন্তু বাক্সটার ভেতর থেকে মুকুটটা চুরি করে আবার সবকিছু আগের মতো রেখে অপরাধী নিশ্চিন্তে বাইরে চলে গেল কি করে? এই পুরো ব্যাপারটা কি করে সম্ভব হলো সেটাই বুঝতে পারছি না।
বৌঠান তখন আমাদের খাওয়ার পরিবেশন করছিল। সে সমস্ত কথা শুনে বলল, তোমাদের কথা শুনে মনে হচ্ছে অপরাধী খুব পরিকল্পনা করেই সবটা করেছে, না হলে এমনভাবে তো আর সে নিজেকে বাঁচিয়ে পালিয়ে যেতে পারে না। তাছাড়া খুনের অস্ত্র থেকে শুরু করে অন্য কোনো কিছুরই তো প্রমাণ সে রেখে যায়নি। তার মানে অনেক আগে থেকেই সবকিছু তার পরিকল্পনা করা ছিল। সে জানতো কখন কিভাবে তার কাজ ঠিক সম্পন্ন করতে হবে। কিন্তু সেটাই বা কি করে হয়? ম্যানেজার বাবু জানিয়েছেন ওই মুকুটটা এসেছে মাত্র 3 দিন আগে। 3 দিন ধরে এটা এখানেই ছিল। 3 দিনের মধ্যে কেউ এত কিছু পরিকল্পনা কি করে করতে পারে? করতে পারে যদি অপরাধী আগে থেকেই জেনে থাকে যে ওই জিনিসটা ঠিক কবে ওইখানে আসতে চলেছে, তাহলে আগে থেকেই অনেক কিছু পরিকল্পনা করা যায়। কিন্তু আমার খটকাটা অন্য জায়গায়। মঙ্গলবার প্রদর্শনী শুরু হবে। আজ শনিবার, আমাদের হাতে রয়েছে মাত্র 3টে দিন। এই 3টে দিনের মধ্যে যেভাবেই হোক চেষ্টা করতে হবে ওই মুকুটটাকে পুনরুদ্ধার করার। না হলে ওটা যদি দেখানো না যায় তাহলে কিন্তু বিবেকানন্দ হল এবং হল কর্তৃপক্ষ সমস্যায় পড়বে। তাছাড়া মুকুট ফিরিয়ে দেওয়ার সময় তো আরো বেশি সমস্যা হবে। সে সমস্যায় বিবেকানন্দ হলের কর্তৃপক্ষ আইনি ঝামেলায় পড়বে। আমি আর বৌঠান কোনো কথা বললাম না। ও চুপচাপ খেয়ে নিল। এরপর বিকেলে আমরা গিয়ে পৌঁছলাম সেই যে 2জন গার্ড সেদিন রাতে ছিল তাদের মধ্যে একজনের বাড়িতে। আমার নাম সঞ্জয় দাস। আমি ওই বিবেকানন্দ হলে এর আগেও কয়েকবার গিয়েছি। তখন আমি সেখানে গার্ডের চাকরি করতাম না, আমি গার্ডের কাজ করতাম অন্য এক জায়গার এক কারখানায়। আর সেই কারখানার লোকেদের সঙ্গে কথা বলে, ওই কারখানার যে মালিক আছে তার সঙ্গে কথা বলে, ওই হলের লোকেরা আমাকে এই প্রদর্শনী শুরু হওয়ার আগে থেকে এই প্রদর্শনী শেষ হওয়া পর্যন্ত এইখানে গার্ডের কাজের জন্য এনেছে। তোমাদের কতজনকে এখানে এনেছো? ওখানে তো আরো 3জন ছিল, তার মানে তোমাদের 4জনকেই কি ওখান থেকে আনা হয়েছে? হ্যাঁ নিখিলেশ বাবু, আমরা কারখানায় পাহারা দিতাম, দিনরাত মিলিয়ে কাজ করতাম। আমাদের কারখানায় অনেক লোক আছে, তাদের মধ্যে থেকে আমাদেরকে নিয়ে আসা হয়েছে কারণ আমরা অনেক পুরনো এবং বিশ্বস্ত লোক। কাল রাতে যে গার্ড মারা গেছে তাকে তুমি শেষবার কখন দেখেছিলে? কাল সন্ধেবেলা ওই 6টা নাগাদ, যখন আমরা ডিউটি জয়েন করি তখনই লোকটার সঙ্গে দেখা হয়েছিল আর টুকটাক কথাবার্তা হয়েছে। আসলে প্রায় 3 দিন ধরে আমরা এখানে এমনভাবে ডিউটি বদল করছি, রাতের বেলা ওই লোকটিই থাকে। ওই লোকটি বিবেকানন্দ হলের সবচেয়ে পুরনো পাহারাদার, তার সঙ্গে আমরাও পাহারায় থাকি বাইরে। সকালবেলা 6টা নাগাদ বাকি 3জন আসে, আমাদের ছেড়ে দেয় এবং যে যার নিজের কাজে যোগ দেয়। আজ সকালেও যেমন ডিউটি ছেড়ে এসেছি, তখন ডিউটি বদল করার সময় তাদের সঙ্গে একবার দেখা হয়েছিল। তাদের সঙ্গে কোনো কথাবার্তা হয়েছিল? আর ওই দামি হীরের মুকুটটা যে ওখানে আছে সে ব্যাপারে তোমরা কিছু জানতে? ভিতরে কি কি ছিল সে ব্যাপারে আমরা জানতাম, ম্যানেজার বাবু আমাদের তেমন কিছু বলেন। শুধু জানতাম প্রদর্শনী হবে, তাই ওই ঘরে দামি কিছু জিনিসপত্র আছে, তাই ভালো করে শুধু পাহারা দেওয়ার কথা বলেছিল। আমি সত্যি বলছি নিখিলেশ বাবু, আমরা গেটের কাছে পাহারায় ছিলাম, আমরা আমাদের পাহারা ভালো করে দিয়েছিলাম। তারপরেও যে কি করে এসব হয়ে গেল। তোমরা যদি ভালো করেই তোমাদের পাহারা দিতে তাহলে কেউ বাইরে থেকে ভেতরে ঢুকে লোকটাকে মারতে পারতো না। ঘরে থাকা ওই গার্ডের সঙ্গে সন্ধ্যাবেলা তোমাদের কোনো কথা হয়েছিল? সন্ধেবেলা আমাদের সঙ্গে তেমন কিছু কথা হয়নি। তার মানে তোমাদের সেভাবে চিন্তা না থাকলেও ভেতরে যে ছিল সে বিষয়টা নিয়ে খুব চিন্তিত ছিল। আচ্ছা, একটা কথা বলো তো, বারান্দার একদম সামনে দরজার দিকে একটা লাইট এবং শেষের দিকে যে ছোট ঘর সেটার কাছে একটা লাইট রয়েছে, এছাড়া এত লম্বা বারান্দায় আর কোথাও কোনো লাইট নেই কেন? আমাদের সকলের কাছে লাঠি ছাড়াও একটা করে টর্চ দেওয়া হয়েছিল, কিন্তু টর্চের আলো। কথাটা বলতে গিয়ে হঠাৎ করে সঞ্জয় থেমে গেল। এখন কি যেন একটা মনে পড়তেই হঠাৎ করে উঠে গিয়ে নিজের একটা ব্যাগ নিয়ে এলো। তারপরে বলল, সর্বনাশ, বলতেই ভুলে গেছিলাম, আমার সঙ্গে যে টর্চটা থাকে সেই টর্চটা আমার কাছে নেই, সেটা তো ওখান থেকে হারিয়ে গিয়েছিল। এ কথায় ও আর আমি দুজনেই অবাক হয়ে তাকালাম গার্ডের দিকে। ও আস্তে আস্তে বলল, মৃতদেহের মাথায় যেটা দিয়ে আঘাত করা হয়েছে সেটা ভারী কিন্তু ভোঁতা। কোনো কিছু ভারী অথচ ভোঁতা, যেমন কোনো টর্চ। যদি কোনোভাবে মৃতদেহের মাথার ক্ষতর সঙ্গে টর্চের যোগাযোগ খুঁজে পাওয়া যায়,
তাহলে কিন্তু তোমায় এই কেস থেকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। গার্ডের মুখটা মুহূর্তের জন্য কেমন যেন হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম ও একটা সূত্র খুঁজে বার করতে পেরেছে মনে হয়। প্রথম পাহারাদারের সঙ্গে কথা বলে ও বোধহয় দ্বিতীয় পাহারাদারের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। আমি বললাম, যদি প্রথম গার্ডের কাছ থেকে তার সেই টর্চটা হারিয়ে গিয়ে থাকে তাহলে তাকেই সন্দেহ করা যায়, কেননা এতগুলো গার্ডের নজর পেরিয়ে ভেতরে ঢোকাটা তো সহজ নয়। তারপর ওদেরই একটা টর্চ নিয়ে ভেতরে ঢুকে কেউ একজন ওদেরই সহকর্মী গার্ড মৃদুলকে এভাবে খুন করে আবার বাইরেও বেরিয়ে এলো, এটা তো মেনে নেওয়া যাচ্ছে না। সব থেকে বড় ব্যাপারটা তুমি ভুলে যাচ্ছ, শুধু খুন নয়, তার সঙ্গে সঙ্গে ওই হীরের মুকুটটাও চুরি হয়েছে। কিন্তু হীরের মুকুট তো অন্য কোনো সময়ও চুরি হয়ে থাকতে পারে। ম্যানেজার বাবু সেই হীরের মুকুট দেখেছিলেন সেদিন সকালবেলা। এবার সকাল থেকে পরের দিন ভোর পর্যন্ত সময়ের মধ্যে যে কোনো সময় সেই মুকুট চুরি হয়ে থাকতে পারে, কিন্তু তার জন্য তো ওই ঘরের চাবি প্রয়োজন। দরজা ভাঙা হয়নি, তালাও আগের মতোই রয়েছে, আর চাবি একমাত্র থাকে ম্যানেজারের কাছে। তার মানে ম্যানেজারকে কিন্তু পুরোপুরিভাবে আমরা বিশ্বাস করতে পারছি না। একটা কথা ভেবে দেখো, যদি ওই হীরের মুকুট কোনোভাবে ম্যানেজার সরিয়ে থাকে তাহলে পরবর্তীতে সমস্যা হলে সেটা কর্তৃপক্ষের সমস্যা, এবং যদি কোনোভাবে সেই সমস্যা থেকে বেরিয়ে আসা যায় তাহলে কিন্তু আখেরে ম্যানেজারেরই লাভ। তুমি বুঝতে পারছো না? সমস্ত দায়িত্ব তার উপরেই রয়েছে। যদি এই মুকুটটা হারিয়ে যায় তাহলে সব থেকে বেশি সমস্যায় প্রথমে কিন্তু তাকেই পড়তে হবে। তার জন্যেই তো খুনটা করেছে, যাতে সবার নজরটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যেতে পারে। কিন্তু এখনো একটা কথা আমি বুঝতে পারছি না, ওই গার্ড যে মারা গেল সে একবারও চিৎকার করলো না কেন? নাকি ওই দুজন গার্ডের সঙ্গে ম্যানেজারও সমস্ত ব্যাপারটার সঙ্গে জড়িয়ে আছে? তারা হয়তো এমন কিছু একটা করতে চাইছে যেটা আমরা হয়তো ধারণাও করতে পারছি না। ভাইয়া, প্রতিপক্ষকে সবসময় নিজের থেকে বেশি বুদ্ধিমান বলে মনে করলে তাহলেই তুমি তাকে ধরতে পারবে। আমি আর কিছু বললাম না, শুধু ভাবতে লাগলাম, জানি না মঙ্গলবার প্রদর্শনী শুরু হওয়ার আগে এই অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে। আমাদের হাতে আর মাত্র 2.5 দিন রয়েছে বলা যায়। দ্বিতীয় পাহারাদারের সঙ্গে যখন দেখা হলো সে কিন্তু ভীষণ ভয় পেয়ে গেছে। একটু আগেই নাকি সে কারখানায় গিয়ে মালিকের সঙ্গে কথা বলে এসেছে যাতে ওই প্রদর্শনীতে তাকে আর পাহারার কাজ করতে না হয়। তখন অতটা কিছু ভাবিনি নিখিলেশ বাবু। বাড়িতে এসে সমস্ত কথা বলতেই আমার বউ কিন্তু ভীষণ ভয় পেয়ে গেছে। ছেলে বউ নিয়ে সংসার, যদি আমার কিছু হয়ে যায় তখন ওদের কি হবে বলুন তো? ওসব প্রদর্শনী নিয়ে আমার তো কোনো কাজ নেই, টাকার বিনিময়ে কাজ করি। কাজ না করলে তো আর কেউ আমাকে এমনি এমনি টাকা দেবে না। কিন্তু কিন্তু প্রাণটা চলে গেলে তার কি হবে বলুন তো? তুমি ওখানে কাজ না করতে চাইলে না করতেই পারো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কয়েকটা কথা তোমার কাছে জানতে এসেছি। আচ্ছা, তুমি আর তোমার সঙ্গে আরো একজন গার্ড, মোট 2 জন, তোমরা তো গেটের কাছে ছিলে সন্ধ্যাবেলা 6টার সময়। তোমাদের সঙ্গে ওই আরেকজন গার্ড যে মারা গেছে তার দেখা হয়েছিল নিশ্চয়ই? নিশ্চয়ই তার সঙ্গে তোমাদের কিছুক্ষণ কথাবার্তাও হয়েছিল। আমরা এখানে প্রায় 3 দিনের মতন কাজ করছি। ওই লোকটা রাতের বেলা ভেতরে থাকতো আর আমরা ওই গেটে থাকতাম রাতের বেলা। কিন্তু সত্যি বলতে কি, আমার সঙ্গে যে ছিল সঞ্জয়, ওই সঞ্জয় ছাড়া আমি অন্যর সঙ্গে খুব একটা বেশি কথা বলতাম না। ওই লোকটির নাম যতদূর মনে পড়ে মৃদুল। আপনাকে তো আমার নাম বলেছি, আমার নাম বিপিন রায়। মৃদুল আমাদের চেয়ে বড় ছিল, তাই তাকে দাদা বলেই ডাকতাম। তবে সঞ্জয়ের সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক অনেক দিন ধরেই একসঙ্গে একই কারখানায় প্রায় 7-8 বছর ধরে কাজ করছি। সঞ্জয় আমার থেকেও বেশি সময় ধরে ওই কারখানায় কাজ করে চলেছে। সে যাই হোক, রাতের বেলা বা ডিউটি শুরু করার আগে সঞ্জয়ের সঙ্গে মৃদুলদার খানিকক্ষণ কথাবার্তা হয়েছিল। কাল রাতে তোমরা যখন খেয়েছিলে তখন ওই মৃদুল কোথায় ছিল? আমরা যখন খেয়েছিলাম তখন না, তখন একবার মৃদুলদাকে বলতে গিয়েছিল সঞ্জয়, কিন্তু মৃদুলদা বলেছিল তার একটু দেরি করে খাওয়ার অভ্যাস আছে, আমরা যেন খেয়েনি। এরপর আমরা ভেতরে যাইনি। ওই যেখানে আমাদের
দেখেছিলেন গেটটার কাছে ছোট জায়গায়, সেখানে চেয়ার নিয়ে কোনো রকমে বসে খেয়ে নিয়েছি। তবে সঞ্জয় বলছিল ওই বারান্দার কাছে গিয়ে বসতে। কিন্তু নতুন জায়গা, মাত্র কয়েকদিনের জন্য এসেছি, বুঝতেই পারছেন। আমরা আবার এইসব একটুখানি কেমন যেন বাধো বাধো লাগে। তার মানে সন্ধ্যাবেলা ডিউটি জয়েন করার পর তোমরা মৃদুলকে ভালোভাবে একবারও দেখোনি। এমনকি মৃদুল যখন খেতে যায় তখনও তোমাদের সেই জায়গা বদল করার কথা বলেনি, তাই তো? নিখিলেশ বাবু, এই কথাটা তো একবারও ভেবে দেখিনি। হয়তো মৃদুলদা খাওয়ার সময় আমাদের মধ্যে থেকে একজনকে ডেকে নেবে বলেছিল, আর তার জায়গায় বসার জন্য। খাওয়ার সময় তো আমাদের ডাকেনি। কিন্তু ওখানে যে টিফিন বক্স পাওয়া গেছে তাতে কিন্তু খাবার ছিল, সে খাবার তার আর খাওয়া হয়নি। কারণ তার আগেই মৃদুল অর্থাৎ সেই গার্ড মারা পড়েছিল। কোথাও একটা এমন কিছু থেকে যাচ্ছে যেটা আমরা এখনো খুঁজে বার করতে পারছি না। আর একটা কথা, রাতের বেলা তোমরা যখন ওখানে বসেছিলে তখন তোমাদের কাছে কি কেউ এসেছিল? এ কথা আপনি কেমন করে জানলেন আমি বুঝতে পারছি না। একটা পাগল এসেছিল, অনেকক্ষণ ধরে ওই গেটের কাছে ঘোরাঘুরি করছিল, এমনকি উল্টোপাল্টা কথাও বলছিল, চিৎকার চেঁচামেচি করছিল। আমরা তো সেই পাগলটাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আসলে বড় গেটটা তো বন্ধ থাকে, ছোট যে গেটটা আছে সেই গেটটা দিয়ে বেরিয়ে আমাদের মধ্যে একজন করে মাঝে মাঝে সামনের দিকটায় হাঁটাহাঁটি করছিলাম। যখন পাগলটা উৎপাত করছিল তখন আমি বেরিয়েছিলাম। তখনই পাগলটার সঙ্গে দেখা হয়। এলোমেলো কথা বলছিল, সে নেশা করেছিল বলে মনে হচ্ছিল, তবে নেশা করার কোনো গন্ধ পাইনি। পাগলটা অনেকক্ষণ ধরে আমাকে জ্বালাচ্ছিল। এমনকি সঞ্জয় আসে যখন, সঞ্জয় টর্চটা হাতে নিয়ে একেবারে ভয় দেখিয়েছিল। এই পর্যন্তই। সঞ্জয়ের টর্চটা তো সঞ্জয়ের ব্যাগে নেই, টর্চটা সে খুঁজেও পাচ্ছে না। অথচ আমার অনুমান ওই গার্ডের মাথায় যেটা দিয়ে আঘাত করা হয়েছিল সেটা ভারী অথচ ভোঁতা কোনো একটা অস্ত্র, যেমন টর্চ। তোমার কি সঞ্জয়কে সন্দেহ হয়? মানে সঞ্জয় এমন কোনো কাজ করতে পারে বলে কি তোমার মনে হয়? না নিখিলেশ বাবু, সঞ্জয় এমন কোনো কাজ করতে পারে বলে তো আমার মনে হয় না। মৃদুলদাকে মারলো কে সেটা তো এখনো বুঝতে পারছি না। আমি সত্যি বলছি, গেটের কাছ থেকে আমরা কাউকে ভেতরে ঢুকতে দিইনি, আর আমরা একবারও মৃদুলদার চিৎকারও শুনতে পাইনি। পোস্টমর্টম রিপোর্টের মৃত্যুর সময়টা যদি কোনোভাবে মিলে যায় তাহলে... আচ্ছা, যখন ওই পাগলটা তোমার কাছে দাঁড়িয়েছিল তখন কটা বাজে? মোটামুটি রাত 12টা কিংবা তার একটু আগেই হবে। মনে থাকার কথা ছিল না, কিন্তু ওই পাগলটাকে তাড়িয়ে দিয়ে আসার একটু পর যখন আমরা গেটের সামনে চেয়ারে বসেছিলাম তখন ওখানে একটু দূরে যে চার্চ আছে সেই চার্চে ঢং ঢং করে রাত 12টার ঘন্টা পড়েছিল। তারপরেই যেন হঠাৎ কিছু একটা মনে পড়ে গেল সেই গার্ডের। সে তখন আবার বলে উঠল, হ্যাঁ, মনে পড়েছে নিখিলেশ বাবু, পাগলটা চলে যাওয়ার পরেই ঘন্টা পড়েছিল, আর তাতেই আমি সঞ্জয়কে বলেছিলাম 12টা বেজে গেল। 12টা তো বেজেই গেছে এমনিতেও, কিন্তু সমস্যা হলো 12টা বাজার সময় কেউ হীরের মুকুট চুরি করতে যাবে কেন? শুধুমাত্র সেটা বিক্রি করে টাকা পাওয়ার জন্য, নাকি তার পেছনে অন্য কোনো ব্যাপার রয়েছে? আমরা বিপিনের বাড়ি থেকে বেরিয়ে এলাম। দুজনের সঙ্গে এত কথাবার্তা বলার পরেও যে ওর হাতে এই কেসের সমাধান বলতে কিছুই নেই সেটা বুঝতে পারছিলাম। ওখান থেকে বেরিয়ে থানায় গিয়ে আমরা পৌঁছালাম। দেখুন, মঙ্গলবারের মধ্যে যদি মুকুটটা খুঁজে না পাওয়া যায় তাহলে ম্যানেজারকে সমস্যায় পড়তে হবে, আর সঙ্গে সঙ্গে হলের পাহারাও আরও বাড়াতে হবে। এখনো পর্যন্ত গোটা ব্যাপারটা চাপা দিয়ে রাখার একটা চেষ্টা আমি কিন্তু করছি। গার্ডের বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে, কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট না আসা পর্যন্ত মৃতদেহ তাদের দেখানো যাবে না। পোস্টমর্টেম রিপোর্ট আসতে অন্তত আরও একটা দিন সময় লাগবে। আপনি কি কিছু বুঝতে পারলেন? যতদূর মনে হচ্ছে রাত 12টা কিংবা তার কাছাকাছি কোনো একটা সময় খুনটা হয়েছে। আমার কেন জানি না মনে হচ্ছে অপরাধীর ওই গার্ডকে অর্থাৎ মৃদুলকে খুন করার কোনো ইচ্ছে ছিল না। সে শুধুমাত্র ওখানে এসেছিল ওই হীরের মুকুটটা চুরি করতে, কিন্তু মাঝখান থেকে কোনোভাবে ওই গার্ডের হাতে ধরা পড়ে যাওয়ায় তাকে খুনটা করতে বাধ্য হয়। এটা আপনি কি বলছেন? সেই গার্ড মৃদুল দেখতে পেল কেউ একজন ঘরে ঢুকছে চুরি করতে,
অথচ চিৎকার না করে এমনি এমনি তার সামনে গিয়ে নিজের মাথাটা বাড়িয়ে দিল টর্চের বাড়ি খাওয়ার জন্য? ব্যাপারটা কিন্তু এরকম হতে পারে। মৃদুল তাকে চিনতে পারেনি, মৃদুল তাকে অন্য কেউ ভেবেছিল। প্রদর্শনী হলটার আশেপাশে গোটা জায়গাটা আমাদের একবার পরীক্ষা করে দেখতে হবে, সেখান থেকে কোনো কিছু পাওয়া যায় কিনা। কাজটা কাল সকালেই করতে হবে, আর তার সঙ্গে সঙ্গে কালকের মধ্যে যদি পোস্টমর্টম রিপোর্টটা বেরিয়ে যায় সেটারও একটা চেষ্টা করা দরকার। যদি মুকুট না পাওয়া যায় নিখিলেশবাবু, তাহলে যারা যারা প্রদর্শনী দেখতে আসবে তাদের কি হবে বলুন তো? আর তাছাড়া যে রাজার কাছ থেকে মুকুট আনা হয়েছে তারই বা কি প্রতিক্রিয়া হবে? মুকুট কোন রাজার কাছ থেকে আনা হয়েছে সেই ব্যাপারে কিছু জানা গেছে? শুনেছি ওই মুকুটটা আনা হয়েছে আসামের এক পুরনো রাজবংশের বংশধরের কাছ থেকে। সে ব্যাপারে হীরের মুকুটটা কবে এখানে আসবে সুরক্ষার জন্য সে ব্যাপারে খবরের কাগজে আগে থেকে কিছু বলা ছিল না। তবে এটাই যে সেই মুকুট সেটা তো বুঝতেই পারছি এখন। একটা কাজ করুন, প্রদর্শনীতে আনা বিভিন্ন সময়ের সমস্ত দামি জিনিসগুলো সঙ্গে তাদের ইতিহাস বলার জন্য সেখানে একজন প্রতিনিধি উপস্থিত থাকে। এই 7টা দিন তারা বিবেকানন্দ হল কর্তৃপক্ষের লোকেদের তত্ত্বাবধানে থাকবে। এটা আশা করি আপনারা সকলেই জানেন। আসামের রাজার তরফ থেকে যে প্রতিনিধি তাদের এই মুকুট নিয়ে থাকবে সেই প্রতিনিধিকে কালকের মধ্যে এখানে চলে আসতে বলুন। কেন কি সেই সব ব্যাপারে কিছু বলতে হবে না, শুধু খবর দিয়ে দিন, তাহলেই হবে। ও কি করতে চাইছে সেটা বুঝলাম না, তবে ওর কথায় দাসবাবু যে সত্যি সত্যি কাজটা করবে সেটা আমি জানি। ততক্ষণে প্রায় সন্ধে হয়ে এসেছে। থানা থেকে বেরিয়ে এসে ও আমায় বলল, একদিকে অপরাধী, অন্যদিকে হারিয়ে যাওয়া সেই হীরের মুকুট, সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে, আর তার সঙ্গে খুব তাড়াতাড়ি জিনিসগুলো খুঁজে বার করতে হবে। একবার যদি প্রদর্শনী শুরু হয়ে যায় তারপরে সমস্যা তৈরি হয়ে যাবে, আর তাই তার আগেই রাজার সেই প্রতিনিধিকে এখানে চলে আসতে বললাম। তাকে বুঝিয়ে তার সঙ্গে কথা বলে এই ব্যাপারে কিছু একটা করা যেতে পারে। কিন্তু হীরের মুকুট হারিয়ে যাওয়ার কথা শুনে যদি রাজার প্রতিনিধি অন্যরকম কোনো ব্যবস্থা করতে চায় তখন কি হবে জানি না, তবে এই মুহূর্তে পোস্টমর্টম রিপোর্ট ছাড়া আমার কাছে আর কোনো পথ খোলা আছে বলে তো মনে হয় না। রবিবার বিকেলের মধ্যেই রতন অর্থাৎ রাজার সেই প্রতিনিধি এসে পৌঁছেছিল। রাজার প্রতিনিধি সেই লোকটি কলকাতাতেই ছিল, তারই এক পরিচিতির কাছে। প্রদর্শনী শুরু হওয়ার পরে সে সেখানে এসে পৌঁছবে। সেই রাজাকে খবর দেওয়ার পরে সেখান থেকে তার কাছে খবর যায় এবং সে দুপুরবেলায় চলে আসে মিস্টার দাসের সঙ্গে দেখা করতে। এইদিকে দাসবাবু তাকে নিয়ে সোজা আমাদের বাড়িতে এসে উপস্থিত। তখন দুপুরের সময়, আমরা খাওয়া দাওয়া শেষ করে সবেমাত্র বসেছি, এমন সময় তাদের আগমন। আবার বসার ঘরে গিয়ে আমরা বসলাম। রাজার প্রতিনিধি লোকটি একটু রোগা আর লম্বা। অসমিয়াদের চেহারা যেমন হয় তার চেহারা ঠিক তেমনটাই। আমাদের সবাইকে নমস্কার করে সে বলল, আমি বাংলাটা মোটামুটি ভালোভাবে জানি, তবুও যদি কোথাও অসুবিধা হয় তাহলে আমাকে ক্ষমা করবেন। আচ্ছা, আমার তো আসার কথা আসলে প্রদর্শনীর দিন সকালে, সোমবারের বদলে সেটা মঙ্গলবার হয়ে গেছে, অর্থাৎ মঙ্গলবারে। তাহলে আজ রবিবারে আমায় ডেকে আনলেন কেনেও? একটা কথা আপনাকে জানানো দরকার। আপনাদের রাজার রাজবংশের যে হীরের মুকুট আমাদের এখানে প্রদর্শনীর জন্য এসেছিল, সে মুকুটটা পরশু রাতে চুরি হয়ে গেছে। কথাটা শোনা মাত্রই প্রতিনিধি অর্থাৎ যার নাম রতন শর্মা, সে নিজের বসার জায়গা থেকে উঠে দাঁড়িয়ে প্রায় চিৎকার করার মতো করে বলে উঠল, সে কি বলছেন আপনি? ও মুকুট চুরি হয়ে গেছে? ওই মুকুটের অনেক দাম, আর শুধু দামের জন্য নয়, ওই মুকুটটা আমাদের রাজার রাজবংশের ঐতিহ্য। এই মুকুট যদি চুরি হয়ে যায় তাহলে তো রাজাকে খবর দিতে হবে। দেখুন, এই মুহূর্তে রাজামশাইকে কোনো কিছু বলার প্রয়োজন নেই। আমাদের হাতে আরো 2 দিন রয়েছে। মঙ্গলবার প্রদর্শনী শুরু হবে। আমরা চেষ্টা করব মঙ্গলবারের মধ্যে যদি সেই মুকুট খুঁজে বার করা যায়, আমরা সেই চেষ্টাই করব। রতন শর্মা সেভাবেই দাঁড়িয়ে রইল, ওর দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। নিখিলেশ আস্তে আস্তে বলল, ওই মুকুট এবং রাজার রাজবংশের ব্যাপারে কিছু কথা জানার জন্যই আপনাকে এখানে ডেকে আনা হয়েছে। তাতে যদি আমাদের কোনো সাহায্য হয়, কারণ ওই মুকুটের ব্যাপারে না জেনে কেউ সেই মুকুট চুরি করার জন্য এমন কোনো ব্যবস্থা করতে পারবে না। এমন কেউ সেই ব্যবস্থা করেছে যে খুব ভালোভাবেই এই মুকুটের কথা জানে।
ও কাজ আদিনাথ সিং এর। আদিনাথ ছাড়া এ কাজ অন্য কেউ করতে পারে না। এই কথায় আমি, দাসবাবু এবং ও তিনজনই অবাক হয়ে তাকালাম ওর দিকে। রতন শর্মা ততক্ষণে আবার বসে পড়েছে। সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি রাজা মশাই কি বলেছিলাম, এখানে কোনো সমস্যা হলে তখন তখন কি হবে রাজা মশাই? আমার কথা না শুনে তিনি আমাকে বললেন, তুমি তো রয়েছো রতন। তাছাড়া আসামের রাজবংশের গৌরবের কথা ওই মুকুটের মাধ্যমে ওই দূরের কলকাতার মানুষজনেরাও জানতে পারবে। এ তো আমাদের কাছে গৌরবের বিষয়। কলকাতার লোকজনরা একদম ভালো নয়। আমি যার কাছে গিয়ে মাঝে মাঝে থাকি সে তো বলে কলকাতার লোকজন আস্তে আস্তে বদলে যাচ্ছে। কলকাতা এখন ব্যবসার জায়গা ছাড়া অন্য কিছু নয়। এমন ভাবে ভাবলে চলে না রতন। সব জায়গায় ভালো খারাপ সব কিছু নিয়েই মানুষ আছে। তোমার কি মনে হয় আমাদের আসামের সবাই কি ভালো? সব জায়গায় এমনটা আছে। এসব নিয়েই আমাদের চলতে হবে। কিন্তু ওই মুকুট আমি যখন পাঠাবার সিদ্ধান্ত নিয়েছি এবং ওদের সঙ্গে কথা বলে ফেলেছি, তখন সেই মুকুট আমি পাঠাবই। এই মুকুট এখানে এসেছিল কিভাবে? আমি নিয়ে এসেছি। আমি একজন লোককে সঙ্গে নিয়ে ওই মুকুটটা সঙ্গে করে নিয়ে এখানে দিয়ে গিয়েছিলাম। তারপরে তো আমার চেনা ওই লোকটির বাড়িতে রয়েছি। প্রদর্শনী শুরু হলে এখানে আসব, তারপর শেষ হলে মুকুট নিয়ে ফিরে যাব, এমনটাই কথা হয়েছিল। আর এই আদিনাথ সিংকে? আমাদের রাজা জগৎবীর সিং এর সবচেয়ে বড় শত্রু আদিনাথ সিং। আমাদের রাজবংশেরই রক্ত গায়ে থাকলেও রাজবংশের সাথে তার কোনো সম্পর্ক নেই। কিন্তু আপনি এত ভালোভাবে নিশ্চিন্ত হচ্ছেন কি করে যে ওই হীরের মুকুট আসলে আদিনাথ সিং নিজেই চুরি করতে পারে? আদিনাথ সিংহ হল জগৎবীর সিং এর ভাইয়ের ছেলে। আজ থেকে প্রায় 20 বছর, 20 বছর হবে। 20 বছর আগেও জগৎবীর সিং এর সঙ্গে পুরিন্দর সিং এর অর্থাৎ আদিনাথ সিং এর বাবার সম্পত্তি সংক্রান্ত কোনো ব্যাপার নিয়ে ঝামেলা হয়। জগৎবীর সিং রাজা হলেও তাদের সম্পত্তির পরিমাণ কিন্তু এখন খুবই সীমিত। রাজবাড়ি এবং বেশ কিছু জমি জমা সম্পত্তি ছাড়া আগের মতো আর কিছুই নেই। 20 বছর আগে সমস্যার সময় পুরন্দর সিংকে জগৎবীর সিং লেখাপড়া করে সম্পত্তির একটা অংশ এবং তাদের জন্য একটা বাড়ি দিয়ে দেয়। কিন্তু পুরন্দর সিং ভালো মানুষ ছিল না, তাই সে নেশা, মেয়ে মানুষ এবং নানান বাজে কাজে নিজেকে জড়িয়ে তার বাড়ি, সম্পত্তি সবকিছুই প্রায় শেষ করে ফেলে। কিন্তু আদিনাথ মনে করে তার বাবাকে জগৎবীর সিং সম্পত্তি বন্টনে ঠকিয়েছে। তাকে দিয়েছে কম সম্পত্তি এবং নিজের কাছে রেখেছে বেশি সম্পত্তি। তাই সে একবার ওই জগৎবীর সিং এর কাছে এসেছিল, কিন্তু তেমন কোনো সুবিধে করতে পারেনি। জগৎবীর সিং এর পাহারাদার, লাঠিয়াল, এমনকি গ্রামের লোকেরা পর্যন্ত জগৎবীর সিংকে খুব ভালোবাসে। সে গ্রামের মধ্যে জগৎবীর সিং এর কোনো ক্ষতি করতে পারবে না বুঝতে পেরে প্রতিজ্ঞা করেছিল যেদিন সে সুযোগ পাবে সেদিন সে জগৎবীরের ক্ষতি করবে। আর তাছাড়া ওই হীরের মুকুটের উপর তারও লোভ ছিল। ওই হীরের মুকুটের কথা আদিনাথ কি করে জানতো? ওই হীরের মুকুটটা ছিল ওদের বংশের। হীরের মুকুটের উপর যেমন জগৎবীর সিং এর অধিকার ছিল, তেমন ছিল পুরন্দর সিং এর অধিকার। কিন্তু হীরের মুকুট পুরন্দর সিং এর কাছে গেলে সে ওই মুকুট বিক্রি করে সমস্ত টাকা উড়িয়ে ফেলবে। তাই ওই হীরের মুকুট জগৎবীর সিং নিজের কাছেই রেখে দেয়। আদিনাথ সিং কয়েকবার হীরের মুকুটের কথা তুলেছিল বটে, কিন্তু সে কথা জগৎবীর সিং শুনতে চায়নি। এবার বুঝতে পারছেন কেন বলছি ওই মুকুটের ব্যাপারে জগৎবীর সিং এবং আদিনাথ সিং দুজনেই ভালোভাবে জানে। তাই হতে পারে আদিনাথ সিংই মুকুটটা চুরি করেছে কিংবা কাউকে দিয়ে চুরি করিয়েছে। তাছাড়া আদিনাথ সিং আসাম ছেড়েছে অনেক আগেই।
নানা জায়গায় এখানে ওখানে ঘুরে ঘুরে চুরি ডাকাতি করে বলে শুনেছি। দুই একবার পুলিশের হাতেও পড়েছে। দেখেছো ভাইয়া, কেন বললাম রাজার প্রতিনিধিকে এখানে আসার কথা? মুকুটের ইতিহাস যখন জানা হয়ে গেল, তার মানে এখন বোঝাই যাচ্ছে ওই মুকুট চুরির পেছনে আদিনাথের হাত থাকতে পারে। কিন্তু ওই মুকুট সহজে আদিনাথ কোথাও বিক্রি করতে পারবে না। আসামের রাজা রাজবংশের ওই মুকুটের কথা অনেকেই জানে। একমাত্র কালো বাজারে না হলে ওই মুকুট বিক্রি করা যাবে না। ওই মুকুট একবার দেশের বাইরে চলে গেলে তারপর কিন্তু ওটা ফিরিয়ে আনা খুব মুশকিল হয়ে যাবে নিখিলেশ বাবু। এত তাড়াতাড়ি আদিনাথ কোনো কিছু করবে বলে মনে হয় না। সে চাইলেই মুকুটটা আসামের রাজবাড়ি থেকেও চুরি করার ব্যবস্থা করতে পারত। তাছাড়া ট্রেনে করে যখন মুকুটটা এখানে নিয়ে আসছিল রতনবাবু, তখনও সে তো আক্রমণ করতে পারত, কিন্তু সেটাও করেনি। তার বদলে না দাসবাবু, আমার মনে হয় আদিনাথ মুকুট বাইরে কোথাও বিক্রি করে দেয়নি, কিংবা দেশের বাইরেও নিয়ে যায়নি। তোমার এমন মনে হওয়ার কারণ কি বলো তো? ঠিক এই মুহূর্তে বলে বোঝাতে পারবো না, তবে আমার অনুমান ওই মুকুট নিয়ে আদিনাথ প্রদর্শনীর আশেপাশেই কোথাও আছে এবং আরও কিছু ঘটতে চলেছে যেটা এখনো বাকি রয়েছে। একটা কথা নিখিলেশ বাবু, হয়তো আপনার কাজে নাও লাগতে পারে। এই আদিনাথ সিং কিন্তু মানুষ হিসাবে খুব একটা খারাপ নয়। সে চুরি ডাকাতি করে থাকে, তবে তার বাবা পুরন্দর সিং এর মতো সে কখনোই নয়। শুধু আমার নয়, জগৎবীর সিং পর্যন্ত দু একবার বলেছিল আদিনাথ এই মুকুট পেলে সে কিছুতেই বিক্রি করতো না। সে নিজের পূর্বপুরুষদের জিনিসকে সম্মান করতে জানে। আপনি সেই কথাই বলছেন যে আদিনাথ মুকুট বিক্রি করেনি, কিন্তু তাহলে ওই মুকুটটা সে সরিয়ে ফেললো কেন? আর মুকুট যদি প্রদর্শনীতে না আসে, তাহলে তো প্রদর্শনীর লোকেদের সঙ্গে সঙ্গে তাতে আমাদেরও সমস্যা হবে। আজ রবিবার, কালকের দিনটা এখনো আমাদের হাতে রয়েছে, যা হবার পরশুদিন হবে। কালকের দিনটা আমাদের প্রদর্শনীতে বেশ ভালোভাবে নজর রাখতে হবে। তাছাড়া ওই এলাকার আশেপাশের জায়গাটা একবার খুঁজে দেখা দরকার মিস্টার দাস। ও কি করতে চাইছিল আমি বুঝতে পারছিলাম না। রতন শর্মাকে দাসবাবুর সঙ্গে পাঠিয়ে দেওয়া হলো। তার থাকার ব্যবস্থা দাসবাবু নিজেই করবেন। ও চুপ করে বসেছিল, গম্ভীরভাবে কোনো কিছু ভাবছে। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। রাজা জগৎবীর সিংয়ের হীরের মুকুট যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে যে কি হবে সেটাই বোধহয় সে ভাবছিল। পরদিন সকাল থেকে প্রায় বিকেল পর্যন্ত ওকে কোথাও খুঁজে পাওয়া গেল না। সন্ধ্যের একটু আগে আগে থানা থেকে টেলিফোন করে ও আমায় পৌঁছতে বলল সেই প্রদর্শনী হলের কাছে। সেখানে পৌঁছে দেখি পিছনের সিটের সেই দরজার কাছে দাঁড়িয়ে ও, দাসবাবু, ম্যানেজার, রতন শর্মা এবং সেই দুজন গার্ডের মধ্যে একজন গার্ড। যতদূর মনে হলো তার নাম সঞ্জয়। এই তো এসে পড়েছো, এই দেখো। দেখি ওর হাতে একটা পোশাক, গার্ডদের পোশাক যেমন ঠিক তেমন। একটা জামা, তার সঙ্গে একটা প্যান্ট, জামাতে রক্তের দাগ লেগে রয়েছে। এটাকে আবার কোথায় পেলে? প্রদর্শনী হলের পাঁচিলের ওপাশে ওইদিকে যে ছোট্ট রাস্তাটা জঙ্গলের দিকে ঢুকে গেছে, তারপর সেখান থেকে বেরিয়ে গেছে ওই দিকে রাস্তার দিকে, ওই জঙ্গলের মধ্যে। অর্থাৎ সেদিন রাতের বেলা অপরাধী ওই পথেই পালিয়েছিল। কিন্তু আজ তো সোমবার, কাল থেকেই প্রদর্শনী শুরু হবে। অন্তত দুপুরের মধ্যে তো আমাদের সবকিছু ব্যবস্থা করে রাখতেই হবে। সেটা তো বুঝতে পারছি, কিন্তু আচ্ছা আরেকবার চলুন তো, আরেকবার ভেতরটা দেখে আসি। যা হবার তা তো হয়ে গেছে। হীরের মুকুট যখন একবার চুরি হয়ে গেছে, তখন সেই হীরের মুকুট আর আমরা খুঁজে পাবো বলে তো মনে হয় না। ও এগোতে লাগলো। এগোতে এগোতে দেখি রতন শর্মা তার পাশাপাশি হাঁটছে। তারা দুজনেই আস্তে আস্তে নিজেদের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে কথাবার্তা বলে চলেছে। ও এত সন্তর্পণে রতন শর্মার সাথে কি কথা বলছে তা বুঝতে পারছিলাম না। আবার সেই ঘর, আবার সেই জায়গা, আরও কয়েকটা নতুন জিনিস এসেছে। সে সমস্ত ছেড়ে আমরা একদম শেষের দিকে এসে লাল বাক্সটার কাছে এগিয়ে গেলাম। ম্যানেজার বাবু লাল বাক্সটা তুলে নিয়ে বললেন, এই হলো সেই বাক্সটা। আশা করছি রতনবাবু বাক্সটা চিনতে পারবেন, কারণ তিনিই বাক্সটা আমায় দিয়ে গিয়েছিলেন। আর এই হলো বাক্সের ভিতরে। ম্যানেজার বাবু ঘরের আলো জ্বালিয়েছিলেন। তখন সন্ধে হয়েছে। আগেই বলেছি,
লাল বাক্সটা তুলে তিনি আমাদের দিকে ঘোরালেন। আমি, রতনবাবু ও দাসবাবু চারজনেই প্রায় অবাক হয়ে গেলাম বাক্সের ভিতরের দিকে তাকিয়ে। আর তার সঙ্গে সঙ্গে রতন শর্মা প্রায় চিৎকার করে বলে উঠল, আরে কি সর্বনাশ! এ বাক্সের ভিতরেই রয়েছে সেই হীরের মুকুট। ম্যানেজার বাবু আমাদের কথায় বিশ্বাস করতে পারেননি, তাই বাক্সটা তুলে নিজের দিকে ঘুরিয়ে দেখতেই তিনিও চমকে ওঠেন। তাড়াতাড়ি বাক্সটা হাত থেকে নামিয়ে রেখে সেই হীরের মুকুটটা বাক্স থেকে বাইরে বের করে আনেন। এটা তো অবিশ্বাস্য! ব্যাপারটা কি হলো? ঘরের মধ্যে আবার সেই মুকুটটা এলো কি করে? বন্ধ ঘরের ভেতর থেকে যেমন করে হারিয়ে গিয়েছিল তেমন করে আবার ফেরতও চলে এলো। আচ্ছা, সেদিন কি আমরা কোনো ভুল করেছিলাম? আমরা কি ভুল দেখেছিলাম? ওর মুখে কিন্তু আবার সেই অদ্ভুত হাসি। ও এগিয়ে এসে হীরের মুকুটটা হাতে তুলে ধরল। এবার আমিও সেটা ভালো করে দেখলাম। সাধারণ মুকুটের মতো নয়, গোল আর লম্বা লম্বা সোনার পাখ যেন জড়িয়ে রেখে মস্ত বড় একটা বালার মতো করে তৈরি করা হয়েছে। তবে বালার মাঝে মাঝে এখানে ওখানে ফাঁকা অংশ রয়েছে, আর সেই ফাঁকা অংশগুলোর মাঝে এখানে ওখানে প্রায় বেশ কয়েকটা হিরে লাগানো রয়েছে। সেগুলো জ্বলজ্বল করছে এই আধো অন্ধকারের মধ্যে। টর্চের আলো পড়তেই চকচক করে উঠছে হিরেগুলো। রতন শর্মার মুখে হাসি ফুটে উঠেছে। দাসবাবু অবাক হয়ে দেখছেন। ম্যানেজারের চোখটা বিস্ফারিত। আমার মনে হয় শুধু ওর মুখে একটা অদ্ভুত রহস্যময় হাসি। ও এবার সেই গার্ড অর্থাৎ সঞ্জয়ের দিকে তাকাতেই সঞ্জয় মাথা নাড়িয়ে কি যেন বলতেই ও তার সঙ্গে বাইরের দিকে বেরিয়ে গেল। আমি বুঝতে পারলাম না এসব কি হচ্ছে। মুকুটটা নিরুদ্দেশ হয়ে গেল, আবার সেই মুকুটটা চলেও এলো। ও ভেতরে কিছু তো একটা জগা খিচুড়ি পাকিয়ে চলেছে, সেটাও বেশ বুঝতে পারছিলাম। বাইরে বেরিয়ে এসে দরজার কাছে আসতে শুনতে পেলাম সঞ্জয় বলছে, আপনি যেমনটা বলেছিলেন আমি তেমনটাই করেছিলাম। গার্ডরা অসুস্থতার জন্য এখান থেকে চলে যায়, মানে আপনার দেওয়া ওই ওষুধ কাজ হয়েছিল, আর তারপরই লোকটা এসেছিল। কিন্তু আপনি কি করে বুঝলেন ব্যাপারটা যে লোকটা আসতে পারে? সেসব কথা পরে বলবো। লোকটার মুখটা তোমার নিশ্চয়ই মনে আছে। যদিও লোকটা ছদ্মবেশে এখানে এসেছিল যাতে তুমি তাকে চিনতে না পারো। এখন যেন সবকিছুই পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু লোকটাকে ধরতে না পারলে তো সমস্যা হবে। কেন সমস্যা হবে? মুকুট যখন আমাদের কাছেই আছে, তাহলে শুধু শুধু লোকটাকে কেন সমস্যা করতে যাবে? এখনো তুমি কিছুই বুঝতে পারলে না। এখনো বুঝতে পারছো না ওই যে মুকুটটা রয়েছে, ওই মুকুটটা আসলে নকল। ওই মুকুটের হিরেগুলো নকল। মুকুটের সোনার জল করা হয়েছে, বালাটা সোনার নয়, আর হিরেগুলো নকল। এখানে হিরে কিংবা সোনার বিষয়ে কেউই অভিজ্ঞ নয়, আমিও নই। তবে আমি আমার অনুমান থেকে বলছি। গার্ডের চোখটা যেন বিস্ফারিত হয়ে গেল। দুই চোখ বিস্ফারিত অবস্থায় সে বলল, কিন্তু আপনি যখন এত কিছুই করলেন তখন লোকটাকে তখনই তো ধরলে হতো। তাহলেই তো ওর কাছ থেকে সব সত্যি কথা বার করে নেওয়া যেত। লোকটাকে সঠিক সময় ধরা যাবে। তাছাড়া এই লোকটা আদিনাথ সিং না হয়ে অন্য কেউ তো হতে পারে। তোমার মনে আছে একজন পাগল তোমাদের সামনে এসেছিল সেদিন রাতের বেলা, আর সেই সুযোগেই আদিনাথ সিং মুকুটটা সরিয়ে ফেলেছিল। আমার মনে হচ্ছে ও একা নয়, ওর সঙ্গে অন্য কেউ আছে, এবং দুজনকে একসঙ্গে ধরার জন্যই আমায় অপেক্ষা করতে হবে কাল পর্যন্ত। কাল প্রদর্শনীতে নিশ্চয়ই ওরা আসবে। আমি জানি না নিখিলেশ বাবু আপনি ঠিক কি করতে চাইছেন, তবে এর পরে যদি কোনো সমস্যা হয়, মানে আবার যদি কোনো ঝামেলা হয়, তখন কিন্তু আমরা সবাই মিলে একসঙ্গে বিপদে পড়ব। ও গার্ডের কাঁধে হাত রেখে আরো কিছু বলল। আমি আর কিছু শুনলাম না, চলে এলাম সেখান থেকে। ততক্ষণে ওরা খুশি হয়ে সেই লাল বাক্সের মধ্যে হীরের মুকুটটা আবার ভরে রেখেছে। ম্যানেজার বাবু স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, যাক, ভালোই হলো। এত সহজে যে কাজটা হয়ে যাবে সেটা কিন্তু আমি ভাবতেও পারিনি। লোকটা মুকুটটা নিয়ে গেল, আবার নিজেই সেটা ফিরিয়েও দিয়ে গেল কেন? আমি তো কিছুই বাবু বুঝতে পারছি না। উফ, আমি যে কি ভয় পেয়েছিলাম আপনাদের কি বলবো। যাক, এখন সব ঠিক আছে, চলুন চলুন এবার যাওয়া যাক। একবার মনে হলো ও আর ওই গার্ডের কথাবার্তা যে শুনলাম সেগুলো বলে দিই। তারপর মনে হলো থাক, কাল তো প্রদর্শনী শুরু হবে। প্রদর্শনী আগে শুরু হোক, তারপর দেখা যাক না কি হয়। তাছাড়া হীরের মুকুটটা তো থাকবে কাচের বাক্সের ভিতরে, বাইরে থেকে কেউ তো আর হাতে নিয়ে সেটা দেখতে যাবে না। তার মাঝে ও কি করতে চাইছে সেটাই দেখার অপেক্ষা করি এখন।
পরদিন সকালে প্রদর্শনী শুরু হলো। প্রথম দিন খুব একটা লোকজনের ভিড় ছিল না, তবে পাহারাদারের ব্যবস্থাটা বেড়ে গেছে। বাইরে ভিতরে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা লোকজন, সবার পরনে সেই নীল রঙের পোশাক, তবে গায়ের জামার রং একটু আকাশী আর পরনের প্যান্টের রং গাঢ় নীল, মাথায় টুপি। লোকজন মোটামুটি আসতে শুরু করতেই ছড়িয়ে ছিটিয়ে রাখা জিনিসপত্রগুলো একটা বড় ঘরের মধ্যে কাঁচের বাক্সের ভিতরে বেশ ভালো করে গুছিয়ে রাখা হয়েছে। কাঁচের বাক্সগুলো রয়েছে শক্তপোক্ত কাঠের তক্তার উপরে। এখানে ওখানে সাজিয়ে রাখা দামি জিনিসগুলোর প্রায় সবই কাচে ঢাকা। অস্ত্রশস্ত্র, বর্ম, এই সমস্ত জিনিসগুলো খোলা রাখলেও সাধারণের নাগালের থেকে একটু দূরে ব্যারিকেড করে রাখা আছে, অর্থাৎ চোখে দেখা যাবে কিন্তু ছোঁয়া যাবে না। নানা রকম লোক ঘরের ভিতরে ঘুরে বেড়াচ্ছে। আমি ও দাসবাবু তিনজনেই এসেছি, তবে তিনজনেই সাধারণ পোশাকে আছি। এদিক ওদিক ঘুরে ফিরে সব দেখছি। ওকে দেখলাম ইশারায় সেই পাহারাদারদের সঙ্গে দু একবার যেন কথা বলল। আমি অবাক হলেও কোনো প্রশ্ন করলাম না। রতন শর্মার মুখটা কেমন যেন হয়েছিল। সে কয়েকবার ওর সঙ্গে কথা বলল, তারপর আবার নিজের মতো সেই হীরের মুকুটের আশেপাশে ঘুরতে লাগলো। দেখতে দেখতে প্রথম দিন কেটে গেল। দ্বিতীয় দিনও একইভাবেই চলল। দ্বিতীয় দিন রাতের বেলা বাড়ি ফিরে ওকে চেপে ধরলাম। বললাম, ব্যাপার কি বলো তো? তুমি যে সবার চোখের আড়ালে কোনো একটা পরিকল্পনা করেছো, সেটা কি আমি বুঝতে পারিনি ভেবেছো? কিন্তু সমস্যাটা কি? কোথায় সমস্যা? কোনো সমস্যা নেই, সব ঠিকই তো আছে। হীরের মুকুট ফিরে পাওয়া গেছে, এখন আবার কিসের সমস্যা হবে? তুমি সবাইকে বোকা বানাতে পারো, কিন্তু আমাকে বোকা বানানো এখনো পর্যন্ত কিন্তু এতটাও সহজ নয়। ওই যেত যদি না তুমি সঞ্জয়ের সঙ্গে বলা কথাগুলো শুনতে পেতে, তাহলে আর তুমি কিছুই বুঝতে পারতে না। কারণ প্রথমে তুমিও ভেবে নিয়েছিলে সোনার মুকুট খুঁজে পাওয়া গেছে এবং সেটা আসল, এবং সেটা অপরাধী নিজেই এসে ফিরিয়ে দিয়ে গেছে। তার মানে তুমি জানতে আমি তোমার সব কথা শুনেছি, কিন্তু আমায় এসব কিছু না বলার কারণটা কি? একটা বড়সড় পরিকল্পনা করতে হয়েছে, যার গোপনীয়তা অনেক বেশি। যদি একবার আমাদের সামান্যতম ভুল হয়, তাহলে সমস্ত কিছু আমাদের হাতের বাইরে চলে যাবে। এমনকি আমি আর রতন শর্মা ছাড়া আর কেউ কিচ্ছু জানতো না এই বিষয়। রতন শর্মা কোথায়? কিন্তু সঞ্জয়কে তাহলে কি বলছিলে? সঞ্জয়কে যে কথা বলেছিলাম সে সমস্ত কথা মিথ্যে। তুমি একটু অপেক্ষা করো আর একটা দিন, আশা করি আজও রাত্রে কিছু না কিছু একটা হবে। ওর কোনো কিছুই বুঝতে পারলাম না, কিন্তু ও যখন মুখ বন্ধ করে রেখেছে, তখন ওর মুখ খোলানোর কোনো উপায় নেই। সকালে আমরা আবার গেলাম সেই প্রদর্শনীতে। দুপুর পর্যন্ত এখানে ওখানে ঘোরাঘুরি করার পর হঠাৎ একটা ব্যাপার লক্ষ্য করলাম। রতন শর্মা একবার যেন ইশারায় কোনো একটি লোককে দেখিয়ে দিল, আর ওর সঙ্গে সঙ্গে আমাকে সেখানে থাকতে বলে সেই লোকটির পিছু পিছু বেরিয়ে গেল। দরজা পর্যন্ত এসে দেখলাম একটু দূরত্ব রেখে ও সেই লোকটির সঙ্গে বাইরে বেরিয়ে গেছে ঠিকই, কিন্তু তারপরেই আর একজন লোক ওর পিছু নিল। আমি এবার অবাক হলাম। আর দাঁড়িয়ে না থেকে দাসবাবুকে ডেকে নিয়ে সঙ্গে সঙ্গে এগোতে লাগলাম তাদের পিছু পিছু। রাস্তায় লোকজন খুব একটা বেশি না থাকলেও মোটামুটি লোকজন রয়েছে। ও সেই লোকটার পিছু নিয়েছে, আর ওর পিছু নিয়েছে আর একটি লোক, আর আমরা দুজন মিলে আবার পিছু নিয়েছি সেই লোকটা। যার পিছু নিয়ে আমরা চলেছি তার লম্বা চওড়া চেহারা, মুখে লম্বা দাড়ি গোঁফ, মাথায় টুপি। লোকটা মাঝে মাঝে এদিক ওদিক তাকিয়ে দেখছে, কিন্তু আমরা ভিড়ের মধ্যে তখন এমনভাবে মিশে যাচ্ছি যে আমাদের খুঁজে পাওয়া যাবে না। বড় রাস্তা ছেড়ে একটু পরে ওরা একটা ছোট রাস্তার দিকে নেমে গেল। এই রাস্তাটা ফাঁকা। এমন রাস্তায় লোকজনের পিছু নেওয়াটা সহজ ব্যাপার হয় না ঠিকই। তখনই শুনতে পেলাম সামনের দিক থেকে ওর গলা, খবরদার, খবরদার বলছি, রিভলভার ফেলে দাও, নইলে আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হব। দেখি ও সামনের দিকে সেই লোকটার দিকে তাকিয়ে রিভলভার তাক করলেও পেছন থেকে আরেকটি লোক বিড়াল পায়ে আস্তে আস্তে ওর দিকে এগিয়ে যাচ্ছে। ও এর সাথে সেই লোকটির দূরত্ব প্রায় 6 হাতের মতো। আমি আর দাসবাবু রুদ্ধশ্বাসে ব্যাপারটা দেখে চলেছি, লোকটাকে লক্ষ্য করি। লোকটার কথা আমরা ভুলেই গেছিলাম। যখন লোকটা ওর একদম কাছাকাছি চলে এসেছে, আমি তখন সঙ্গে সঙ্গে চিৎকার করে বললাম, তোমার পিছনে! সঙ্গে সঙ্গে ও পেছন ঘুরল, আর ঠিক তখনই
লোকটার একটা ঘুষি ওর মাথার পেছনে নেমে এসেছিল। ও মুহূর্তের মধ্যে শরীরটাকে নিচের দিকে নামিয়ে দিতেই টাল সামলাতে না পেরে সে খানিকটা পেছনের দিকে চলে গেল এবং ওর গায়ে বাধা পেয়ে সে মাটিতে পড়ল। সঙ্গে সঙ্গে পেছনের সেই লোকটা গুলি চালাতে শুরু করলো। সময় নষ্ট না করে দাসবাবুও ছুটে গেল সেই লোকটার দিকে। লোকটা দুবার পরপর গুলি চালালো, কিন্তু দুবারই লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেল গুলি। এদিকে ও ততক্ষণে ওই লোকটাকে ধরেছে। লোকটার গায়ে প্রচণ্ড জোর তা বোঝা যাচ্ছে। লোকটা ওকে ঠেলতে ঠেলতে উঠে বসার চেষ্টা করছে। ও বলল, ওর পকেটে রিভলভার আছে, আমার এখানে পড়েছে সেটা। রিভলভারটা এক্ষুনি ওর থেকে তাক করে ধরো। আদিনাথ সিং, তোমার খেলা শেষ। এখন ভালোই ভালোই সারেন্ডার করো, নইলে কিন্তু হীরের মুকুট চুরির অপরাধে তোমায় হাজতে পুরব। আদিনাথ সিং বোধহয় আমার কথায় হতভম্ব হয়ে গেছিল। তার সেই মুহূর্তের হতভম্বতায় ও তার হাত দুটো পেছনের দিকে ধরে নিয়ে গিয়ে পিচ মোড়া করে ফেলল। তারপর দাসবাবু ততক্ষণে আরেকটি লোককে ধরে ফেলেছে। দাসবাবুর কাছে হাত করা ছিল, দুজনকেই হাত করা পরিয়ে দেওয়া হলো। তারপর তাদের সেখান থেকে বের করে এনে রাখা হলো একটা রাস্তার কাছে। এদিকে দাসবাবুর সাহায্যের জন্য পুলিশের গাড়িও চলে এসেছে ততক্ষণে। পুলিশের গাড়িতে করে ওদের দুজনকে তুলে ফেলা হলো থানায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। তবে আদিনাথ কিন্তু তখনও ভাঙল না। আমার বিরুদ্ধে অভিযোগ কি আছে শুনি? অভিযোগ ঠিক মতো দিতে না পারলে কিন্তু আদালতে আমাকে চালান করতে পারবে না, এই বলে রাখলাম। মৃদুল নামে যে গার্ড, তাকে খুন করা এবং প্রদর্শনী হল থেকে হীরের মুকুট চুরি করা, এই দুটো অপরাধ যথেষ্ট। তবে মুকুটটা যে তোমার কাছে আছে সে কথা আমি জানি। আপাতত পুলিশের কাছে চলো, তারপর সেখান থেকে তোমার আস্তানার তল্লাশি করলেই সেই মুকুট বেরিয়ে আসবে। মুকুট আমি কি করে নেব? বলি, মুকুটটা তো ওই প্রদর্শনীতেই রয়েছে, কাঁচের বাক্সের মধ্যে ঢাকা। হ্যাঁ, কথাটা বলে আদিনাথের মুখে একটা অদ্ভুত হাসি ফুটতেই ও বলল, ওই মুকুটটা হলো তোমায় এখানে আনার জন্য টোপ। রতন শর্মা অভিজ্ঞ লোক, তার কথা বলাতেই তৈরি করানো হয়েছিল এই মুকুটটা। কিন্তু যে আসল মুকুট দেখেছে সেই মুকুটটা ভালো করে দেখলেই চিনতে পারবে, সেটা আমি বুঝতেই পেরেছিলাম। তাই এখন আগে দাসবাবুর সঙ্গে থানায় যাও, তারপর সেখান থেকে আসল মুকুটের হদিশ দিও। না হলে কিভাবে কথা বের করতে হয় সে কথা কিন্তু দাসবাবুর ভালো করেই জানা আছে। আমি তাহলে থানায় যাচ্ছি নিখিলেশবাবু। আপনি ওদিকটা দেখে নিয়ে রতনবাবু আর ম্যানেজারকে নিয়ে একবার থানায় চলে আসুন। গোটা ব্যাপারটা তাদের সামনে ফয়সলা করা দরকার, না হলে যে সমস্যা বাড়বে। কিন্তু ওই মুকুটটা যে নকল সেটা তো আমিও বুঝতে পারিনি নিখিলেশবাবু। আপনি আমাদের থেকে অনেক কিছু লুকিয়ে রেখেছেন দেখছি। শুধু আপনার থেকে না দাসবাবু, আমার থেকেও লুকিয়ে রেখেছে। আমি তো না হয় কাকতালীয়ভাবে খবরটা জানতে পেরেছি, না হলে আপনার মতো আমিও গোল খেয়েই যেতাম। এখন আপনি ওদের নিয়ে যান, ওদের বেশিক্ষণ বাইরে রাখা ঠিক হবে না। আমরা বরং হলের দিকে যাচ্ছি। দাসবাবু চলে যাওয়ার পর প্রদর্শনীর হলে ফিরে এসে রতন শর্মা এবং ম্যানেজার বাবুকে সমস্ত কথা খুলে বলতেই ম্যানেজার বাবু গোটা ব্যাপারটা একজনের উপর দায়িত্ব দিয়ে তখনই সেখান থেকে বেরিয়ে গেল। তারপর আমরা সবাই মিলে রওনা দিলাম থানার উদ্দেশ্যে। থানায় তখন সেলের ভিতরে দুজনকে আটকে রাখা হয়েছে। আমরা পৌঁছতেই দাসবাবু বললেন, কি সাহস দেখুন নিখিলেশবাবু, বেটা আমায় ঘুষ খাওয়ার কথা বলে যত টাকা চাই আমায় তত টাকা দেবে, আমার শুধু ওকে ছেড়ে দিতে হবে। টাকার জন্যই তো এসব কিছু করা। টাকার জন্যই তো নিখিলেশ বক্সি এই কেসটা হাতে নিয়েছেন নাকি? না হলে কোথাকার কোন রাজার রাজবংশের হীরের মুকুট নিয়ে নিখিলেশ বক্সির এত কৌতূহল কেন? সোনার মুকুট কিংবা হীরের মুকুট নিয়ে আমার কৌতূহল খুব একটা নেই। কিন্তু আমার যেটা কৌতূহল হলো, কলকাতার বুকে আমাদের এই বিবেকানন্দ হলের এত বড় একটা প্রদর্শনী শুধুমাত্র একটা লোকের জন্য খারাপ হবে, সেটা আমি হতে দিতে পারি না। তাছাড়া সেই আসামের রাজা জগৎবীর সিং আমাদের ভরসা করে তার পৈতৃক সম্পত্তি ওই মুকুটটা পাঠিয়েছেন। সেটা যদি আমরা হারিয়ে ফেলতাম তাহলে এতে আমাদের শহরের অনেক বদনাম হতো। সমস্ত কিছু যে টাকা দিয়ে বিক্রি হয় না, এই কথাটা বোধহয় আদিনাথ সিং আপনি নিজেও ভালো করেই জানেন। আর জানেন বলেই আপনি মুকুটটা চুরি করলেও সেটা এখনো বিক্রি করেননি, কারণ আপনার কাছে টাকার চেয়েও আপনার পারিবারিক সম্পত্তির মূল্য অনেক বেশি। ওর কথা শুনে আদিনাথ সিংয়ের মুখটা কেমন যেন হয়ে গেল। সে তার মাথার লম্বা পরচুলো, মুখের গোপ, দাড়ি সমস্ত কিছু খুলে ফেলেছে। একেবারে দাড়ি গোপহীন একটা চেহারা, মাথার চুল ছোট ছোট করে ছাটা।
রতন শর্মা সেই দেখে বলল, এই তো হলো আদিনাথের আসল চেহারা। আসাম ছাড়ার সময় তাকে আমি যখন দেখেছিলাম তখন তাকে এমনই দেখতে ছিল। আর তোমার সঙ্গে ওটা কে আদিনাথ? তোমার বন্ধু কুশল সিং নাকি? আদিনাথ উত্তর করল না। আমার সামনে রাখা চেয়ারগুলোতে বসে পড়লাম। এইবার ম্যানেজার বলল, আমি শুনলাম প্রদর্শনীতে যে হীরের মুকুটটা রাখা হয়েছে সেটা নাকি নকল। তাহলে আসল মুকুটটা কোথায়? ওটা আমার কাছে আছে, আমি ওটা ফিরিয়ে দিতে পারি, কিন্তু কিন্তু তার বিনিময়ে আমাকে ছেড়ে দিতে হবে। মৃদুলের খুনটা না হলে তাহলে হয়তো সে কথা আমি ভেবে দেখতে পারতাম, কিন্তু মৃদুলের খুন করে খুব বড় ভুল করে ফেলেছ আদিনাথ সিং। ওই লোকটাকে আমি মারতে চাইনি, বিশ্বাস করুন, ওই লোকটাকে আমি মোটেই মারতে চাইনি। ওকে আমি শুধু অজ্ঞান করতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু কোথা দিয়ে যে কি হয়ে গেল। কিন্তু কিন্তু দেখুন, এখন এই খুনের কোনো যথাযথ প্রমাণ কিন্তু আপনার কাছে নেই। কি আছে? যে জামাটা আপনি পরেছিলেন সেই জামাটা আমরা পেয়েছি। বোধহয় আপনি ভেবেছিলেন জঙ্গলের মধ্যে জামাটা কেউ খুঁজতে আসবে না। সেই জামাতে মৃদুলের রক্তের ছাপ আছে। তাছাড়া পাগলের বেশি আপনার বন্ধু যখন ওই দুজন গার্ডকে ব্যস্ত রাখছিল তখন আপনি পাঁচিল টপকে হলের ভেতর ঢুকেছিলেন, কিন্তু খেয়াল করেননি পাঁচিল থেকে নামার সময় আপনার পা খানিকটা কেটে গিয়েছিল এবং সেখান থেকে রক্ত বেরোচ্ছিল। সে রক্তের ফোঁটা পাওয়া গেছে ওই ঘরের ভেতর, অর্থাৎ যেখান থেকে আপনি ওই হীরের মুকুটটা চুরি করতে গিয়েছিলেন সেখানে। পায়ে যে খানিকটা কেটেছে সেটা বুঝতে পেরেছিলাম, কিন্তু এমন কিছু যে হবে সেটা বুঝতে পারিনি। জামা কাপড়ে আপনার ক্ষতের রক্তের চিহ্ন আছে। তাছাড়া সুন্দরভাবে তালা খুলে সেটা আবার বন্ধ করে দিলেও তালাতে, বাক্সের গায়ে, এই সমস্ত জায়গায় যে আপনার হাতের ছাপ পাওয়া যাবে সেই কথাটা বোধহয় আপনি ভেবে দেখেননি। আপনি হয়তো ভেবেছেন এত হাতের ছাপের মধ্যে দিয়ে আপনার হাতের ছাপ আর আলাদা করে খুঁজে বার করা যাবে না। সেটা হয়তো সত্যি, কিন্তু লাল বাক্সের গায়ে কিন্তু ম্যানেজার রতন সিং এবং আপনি ছাড়া আর কারোর হাতের ছাপ তেমন পড়েনি। আদিনাথ আর কিছু বলল না, অবাক হয়ে তাকিয়ে রইল ওর দিকে। আমি বললাম, মুকুটের ব্যাপারটা ঠিক কি হলো? নকল মুকুটটা কোথা থেকে এলো? নিখিলেশ বাবু যখন জানতে পেরেছিলেন আমি কলকাতাতেই রয়েছি, তখন তিনি প্রথমেই আমার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে আমার সঙ্গে কথা বলেন। আমায় প্রথমেই তিনি মুকুট চুরির ব্যাপারে সমস্ত কথা বলেছিলেন। নিখিলেশ বাবুর বাড়িতে আমি যেদিন আসি সেদিনই সেখান থেকে ফিরে যাওয়ার পর নিখিলেশ বাবুর কথা মতো এক স্বর্ণকারের সাহায্যে ঠিক অমনি একটা মুকুট আমি তৈরি করাই। জগৎবীর সিং এর কাছে সেই মুকুট আমি কয়েকবার দেখেছিলাম। সেই মুকুটটা কেমন সেটার ধারণা আমার ছিল, তাই নিখিলেশ বাবুর কথায় মাত্র 2 দিনের মধ্যেই সেই মুকুট তৈরি হয়ে যায়, এই রবিবার এবং সোমবার। মুকুট তৈরি হয়ে গেছে সেটা না হয় বুঝতে পারলাম, কিন্তু সেই তৈরি হয়ে যাওয়া মুকুট ঘর পর্যন্ত গিয়ে পৌঁছলো কি করে? এমন সময় ওর খাতায় একজন কনস্টেবল বাইরে গিয়ে একজনকে নিয়ে এলো। তাকিয়ে দেখি এ হলো সেই গার্ড বিপিন। এই কাজে আমায় সাহায্য করেছে বিপিন। বিপিন এবং সঞ্জয়ের মধ্যে সঞ্জয়কে আমার সন্দেহ হয়েছিল, কারণ তার টর্চ নিরুদ্দেশ ছিল এবং মৃদুলকে মারা হয়েছে টর্চের আঘাতে। কিন্তু বিপিনের ব্যাপারে খোঁজ নিয়ে জেনেছিলাম সেদিন বিপিন একবারও ভিতরে যায়নি এবং সে কথা সঞ্জয় নিজেও বলেছে। এতেই আমার ধারণা স্পষ্ট হয়েছে যে এই সব কিছুর সঙ্গে বিপিন নাও জড়িয়ে থাকতে পারে। বিপিনের ব্যাপারে খোঁজখবর নিয়ে যখন তাকে ঠিকঠাক বলে মনে হলো, তখন বিপিনের সাহায্যে একটা কাজ করি। তখন বিপিনও ব্যাপারটা হয়তো ঠিকমতো জানতো না। সেদিন সকাল 6টার পরে যারা পাহারায় ছিল বিপিনকে নিয়ে তাদের দুজনের শরবতের সঙ্গে পেট খারাপের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। শরবত খাওয়ার কিছুক্ষণের পর থেকেই পেট খারাপ হতে শুরু করে এবং তারা সেই কারণে ওই হলের পেছন দিকে যেখানে বাথরুম আছে সেইখানে চলে যায়। তাদের অমন অবস্থা প্রায় 1 ঘন্টার মতো থাকার কথা। সে 1 ঘন্টার মতো সময় তারা ওখানেই থাকে। এদিকে বিপিন তখন একা এখানে ছিল, কিন্তু বিপিন জানতো না তাদের দুজনকে কেন আমি 1 ঘন্টার জন্য সরিয়ে রেখেছিলাম। এই সময় আমারই একজন লোক পাঁচিল টপকে ওই ঘরে ঢোকে, তালা খুলে তারপর বাক্সের মধ্যে পুনরায় নকল মুকুটটা রেখে আবার সমস্ত কিছু আগের মতো বন্ধ করে সেখান থেকে চলে যায়। বিপিনকে আমি বলেছিলাম যে সে যেন দরজার কাছে থাকে এবং আমি ওই সময় দরজার কাছে এসে বিপিনের সঙ্গে কথা বলছিলাম। কিন্তু কেন? কারণ এক কাজে আমি 2টো কাজ করতে চেয়েছিলাম। প্রথমত নকল মুকুটটা
ওখানে রাখলে যাতে সবাই ভাবে যে ওটা আসল মুকুট, এবং তার সঙ্গে আদিনাথ এবং তার দলের লোকেরা খবরটা পেয়ে অবাক হয়ে যায়। যদিও এই খবরটা পেয়ে ওদের 2 দিন সময় লেগেছিল, তাই আদিনাথ প্রথম দিনের ব্যাপারটা বিশ্বাস করতে না পারলেও দ্বিতীয় দিন আবার সেখানে চলে আসে। তৃতীয় দিন যে সে আসবে সে কথা আমি জানতাম, কারণ দ্বিতীয় দিনে একটি লোক এসেছিল, যেই মুকুটটা একবার দেখেই সেখান থেকে চলে যায়। তৃতীয় দিনে ওরা দুজনে যে আসবে সে কথা আমি জানতাম বলেই রতন শর্মাকে ভালো করে বলে রেখেছিলাম। রতন শর্মা আদিনাথ সিং এর বন্ধু কুশল সিংকে দেখেই চিনতে পেরেছিল। যদিও সে ছদ্মবেশে ছিল, তবু কুশল সিং এর সবচেয়ে বড় একটা সমস্যা হলো তার ডান হাতে 6টা আঙুল। ওর কথায় আমরা সবাই কুশল সিংয়ের দিকে তাকালাম। সত্যি সত্যি তার ডান হাতে 6টা আঙুল। কেড়ে আঙুলের পাশ থেকে একটা ছোট আঙুল বেরিয়েছে। আর ওই দিন তাহলে মৃদুলের মৃত্যু হলো কিভাবে? আর ওখান থেকে মুকুটটা চুরি বা হলো কি করে? এই একটা কারণেই আমি একটা কাজ করেছিলাম, ঠিক যেভাবে আদিনাথ সিং কুশলের সাহায্য নিয়ে কুশলকে পাগল সাজিয়ে বিপিন এবং সঞ্জয়কে ব্যস্ত রেখেছিল। তারপর সঞ্জয়ের টর্চটা কোনোভাবে চুরি করে নিয়েছিল। সেটা কিভাবে হলো তা আমি জানি না, তবে সঞ্জয় টর্চটা কোনোভাবে হারিয়ে যায়। সেই টর্চ কিংবা অন্য কোনো টর্চ সেটা নিয়ে পাহারাদারের মতো পোশাক পরেই আদিনাথ সিং ঢুকেছিল ভেতরে। বারান্দার শুরুতে একটা আর শেষে একটা, মাত্র 2টো আলো রয়েছে। সেই আলোতে টুপি পরে থাকলে কারোর মুখ ভালোভাবে না দেখলে চট করে চেনা সম্ভব নয়। আমার মনে হয় আদিনাথ পাহারাদারের রূপেই ভিতরে ঢুকে মৃদুলকে খেতে যেতে বলেছিল। একটা কথা ওরা জানতো না, যেটা ম্যানেজার বাবু জানে এবং মৃদুল জানতো। প্রত্যেকদিন প্রায় 12টার সময় রাতের বেলা মৃদুল খেতে যেত। সে বাড়ি থেকে একবার 6টা নাগাদ খাবার খেয়ে আসতো, তারপর 12টা নাগাদ খেত, আবার সকাল 6টার সময় বাড়ি চলে যেত। তোমাদের হয়তো মনে আছে বিপিন এবং সঞ্জয় দুজনেই বলেছিল পাগলটা যখন এসেছিল তার একটু পরেই ঢং ঢং করে চার্চের ঘড়িতে 12টা বেজেছিল। আসলে ব্যাপারটা অন্যরকম। 12টা বাজার ঘন্টা পড়ার সঙ্গে সঙ্গেই হয়তো পাগল সেখান থেকে সরে যায়, আর সেটাই ছিল আদিনাথের জন্য একটা নির্দিষ্ট ঘন্টা, যে সময় সে তার কাজ শুরু করবে। আদিনাথ মৃদুলকে সেখান থেকে খাবার জন্য তার ঘরে পাঠিয়ে দেয়। তারপরে সে নিজের কাজ শুরু করে। দরজা খুলে সেখান থেকে মুকুট নিয়ে সে চলে যাবে, কিন্তু মৃদুল খেতে গিয়েও কোনো একটা কারণে ফিরে এসেছিল। তাই তো আদিনাথ? পরিকল্পনা মতো পাহারাদারের পোশাক পরে আমি ওই মৃদুলকে ঘোল খাইয়েই দিয়েছিলাম। সে চলেও গিয়েছিল খাবার জন্য নিজের ওই ঘরটার কাছে, কিন্তু একটা ছোট্ট টিফিন বক্স কিংবা ওই জলের বোতল সে ওখানে ফেলে গিয়েছিল তার ওই বসার জায়গাটায়। সেটা আমি খেয়াল করিনি। তারপর সে চলে যেতেই আমি তাড়াতাড়ি দরজা খোলার জন্য বসে পড়ি এবং তালা খুলতে থাকি। সেই সময় ওই মৃদুলটা আবার ফিরে আসে। তখন সে বুঝতে পারে আমি পাহারাদার নই, অন্য কেউ। তাই সে আমায় বারবার তার দিকে তাকাতে বলে। আমি তাকাতেই সে আমায় দেখে বুঝতে পারে যে আমি 2 পাহারাদারের মধ্যে কেউ নই, আর তখনই সে চিৎকার করে। চিৎকার করে বাকিদেরকে ডাকাডাকি করতে যাবে, তার আগেই আমি বাধ্য হয়ে বিশ্বাস করুন ওই টর্চটা দিয়ে ওর মাথায় মারি। কিন্তু একবার মারার পরেও সে চিৎকার করতে যায়। তখন তার মুখটা চেপে ধরে তার মাথায় আরো 2বার মারি। তারপর অবশেষে সে চুপ করে গেলে আমি তাকে সেখানে রেখে আগেই ভিতরে ঢুকে মুকুটটা নিয়ে আসি। তারপর তার দেহটা টেনে নিয়ে গিয়ে ওই ঘরের মধ্যে আটকে রেখে আবার বেরিয়ে চলে যাই। ঠিক এই কারণে প্রথমে দরজার কাছে এবং তারপর ওই ঘরের ভেতর 2টো জায়গাতে বেশি রক্ত পাওয়া গিয়েছিল, বাকি জায়গাতে রক্ত ছড়িয়ে ছিটিয়েছিল। কিন্তু আদিনাথ সিং যে মুকুটটা চুরি করার পরেও বাইরে বিক্রি করবে না, সে ব্যাপারে আপনি নিশ্চিন্ত হলেন কি করে নিখিলেশ বাবু? আপনার কাছে ওই মুকুটের গল্প শুনে দাসবাবুর সাহায্যে আসামের এক পুলিশ অফিসারের সঙ্গে আমরা যোগাযোগ করি, যার সঙ্গে দাসবাবুর সামান্য পরিচয় আছে। তার সঙ্গে কথা বলে খোঁজ খবর করে জানতে পারি আদিনাথ সিং এর বাবা পুরন্দর সিং অন্যরকম ছিলেন। সে তার সমস্ত সম্পত্তি, নেশা এবং বিভিন্ন কারণে উড়িয়ে দিলেও আদিনাথ সিং তেমন ছিলেন না। সে চুরি ডাকাতি করত সে কথা ঠিক, কিন্তু নিজের বংশ এবং বংশের জিনিসের প্রতি তার অন্যরকম আকর্ষণ ছিল। তাই কেন জানি না মনে হয়েছিল আদিনাথ সিং ওই মুকুট এর আগেও চুরি করতে পারত, কিন্তু ওখান থেকে চুরি করার কারণ প্রথমত রাজাকে মান সম্মানে ফেলা এবং দ্বিতীয়ত নিজের কাজ হাসিল করে নেওয়া। এই 2টো জিনিস সেই মানুষই এমনভাবে করতে পারে যার বংশের প্রতি মর্যাদা বজায় রেখে সে তার কাজ করতে চাইছে।
তাছাড়া সে যদি সাধারণ কোনো চোর হিসেবে ভেতরে ঢুকতো তাহলে এত দামি দামি জিনিসপত্র ছিল, সেখান থেকে কিছু না নিয়ে শুধুমাত্র এই মুকুটটা নিয়ে চলে যেত না। বাবা ভুল করেছিল। বাবা ভুল করে বংশের সঙ্গে শত্রুতা করেছিল। আমি আমি শুধু ওই মুকুটটা চেয়েছিলাম। আমার বংশের প্রতীক হিসেবে ওই মুকুট আমার কাছে রাখতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু আমার সেই কথায় একবারও রাজি হলো না ওই জগৎবীর সিং। বলেছিলাম ওই মুকুটটা আমি কাউকে কিছু করতে দেব না। ওই মুকুটটা আমি আমার কাছেই আমার বংশের প্রতীক হিসেবে মর্যাদা সহকারে রেখে দেব, কিন্তু তাও তিনি রাজি হলেন না। তাই আমিও ঠিক করলাম আসামের বাইরে ওই মুকুটটা এলেই আমি ওটা আমার হস্তগত করব। তাই একদিন যখন খবর পেলাম যে ওটা কলকাতায় আসছে, তখন আমি তৈরি হয়ে রইলাম। কিন্তু কিন্তু পথে যদি ওই মুকুটটা ছিনতাই করতাম, তাহলে ওই রতন শর্মা এবং তার সঙ্গে থাকা লোকেদের উপর সমস্ত দোষ পড়ত। সবাই ভাবতো তারাই কিছু করেছে। কিন্তু এখানে আসার পর ওই প্রদর্শনী হলের ভিতর থেকে চুরি করলে সবাই বুঝতে পারবে যে কোনো চোর চুরি করেছে। তাই কাউকে সমস্যায় পড়তে হবে না। আপনারা বিশ্বাস করুন, ওই লোকটাকে আমি মোটেই মারতে চাইনি, শুধু অজ্ঞান করতে চেয়েছিলাম, কিন্তু ভয়ে ভয়ে ওকে মারতে হয়েছে। আদিনাথ শেষের দিকে কেমন অদ্ভুত গলায় কথাগুলো বলছিল। ও চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, দেখুন, আমাদের কাজ মোটামুটি শেষ, সবকিছু আপনাদের সামনে রয়েছে। ওই নকল হীরের মুকুটটা তৈরি করতে আমায় বেশ কিছু খরচ করতে হয়েছে। এদিকে যদি একটুখানি মানে দেখা যায়, না হলে সমস্যা নেই, ওই নকল মুকুটটা আমায় দিয়ে দিলেই হবে। আসামের রাজবংশের মুকুটের একটা রেপ্লিকা আমার কাছে থাকবে, সেটাও আমার কাছে বেশ গর্বের বিষয়। ম্যানেজার বাবু, আশা করি এবার আপনার আর কোনো অসুবিধে হবে না। আদিনাথ আসল মুকুটটা ফেরত দিয়ে দেবে বলেই আমার ধারণা। তবে মৃদুলের খুনের অপরাধে আদিনাথকে শাস্তি পেতেই হবে। আপনার এই নকল হীরের মুকুট আমাদের কাছেই থাকুক। ওটাতে আপনার যা খরচ হয়েছে সমস্ত টাকা আমি আপনাকে জোগাড় করে দেবো। ওই মুকুটটা ওখানেই থাকুক, যতক্ষণ না পর্যন্ত আসল মুকুট ফিরে আসে ততক্ষণ তো থাক। তারপর নকল মুকুটটা আমাদের কাছে আমরা রেপ্লিকা হিসেবে রাখতে রাজি আছি, কারণ রতন শর্মা তো আসলটা নিয়ে চলে যাবে। ব্যাস, তাহলে তো হয়েই গেল। আলাদা করে আর কিছু বলার নেই। আর কারো যদি কিছু জানার থাকে তাহলে সে ব্যাপারে বলতে পারেন, না হলে আমাকে ফিরতে হবে। এই 3টে দিন বেশ সমস্যাতেই কেটেছে, এখন একটা দিন টানা বিশ্রাম নিতে হবে। কি বলো ভাইয়া? সবই বুঝলাম, কিন্তু একটা কথা এখন আমি বুঝতে পারলাম না। নকল মুকুটের কথা তুমি তো বাকি যে কোনো কাউকে বলতেই পারতে। বিপিন যে যে নকল মুকুটের কথাটা বলনি সেটা আমি জানি, তাকে বলেছ অন্য কিছু। কিন্তু সেই সময় আমি তোমাদের কথা শুনেছি বুঝতে পেরেই হয়তো নকল মুকুটের কথাটা তখন তুলে এনেছিলে। নকল মুকুটটা ওখানে কে রেখেছিল সে ব্যাপারে হয়তো বিপিন কোনো কিছুই জানতো না। প্রথম প্রথম সবাইকেই সন্দেহ করতে হচ্ছিল ম্যানেজার বাবু, বিপিন, সঞ্জয়, সবাইকে। এমনকি রতন শর্মার কথাটা যখন প্রথম জানতে পারি তখন রতন শর্মাকেও সন্দেহ করতে হয়। তিনি যদি আদিনাথের সঙ্গে যোগসাজশ করে ওই হীরের মুকুটটা চুরি করিয়ে থাকেন, তাহলে তো সব থেকে ভালো সুযোগ ওদের কাছেই রয়েছে। তাই মিথ্যেটা বলতে হয়েছিল। কিন্তু পরে যখন বুঝতে পারলাম রতন শর্মা এমন কাজ করতে পারে না, তখন রতন শর্মাকে দিয়েই সমস্তটা কাজ করাতে হলো। তবে বুঝতে পারলে তো, কাউকে বিশ্বাস করা যাবে না। বিশ্বাস করতে গেলেই সমস্যায় পড়তে হবে। তাই আর কাউকে কিছু বলিনি। তোমায় কিছু বললে হয়তো দাসবাবুকেও বলতে হতো। দাসবাবুকে বললে দাসবাবুর কাছ থেকে আবার যদি কোনোভাবে ব্যাপারটা জানাজানি হয়ে যেত, সেটা আদিনাথ পর্যন্ত পৌঁছে যেতেই পারত। আর আদিনাথ যদি একবার মুকুট নিয়ে পালিয়ে যেত, তাহলে তাকে আর ধরা যেত না। ও উঠে পড়ল, বাকি সবাই উঠে পড়লেন। আদিনাথ, কুশল সিং সেখানেই রইল। দাসবাবুর জিম্মায় ওখানেই ওরা রইলেন। রতন শর্মা, ম্যানেজার, আমরা সবাই সেখান থেকে বেরিয়ে পড়লাম। এতক্ষণে দুপুর পেরিয়ে বিকেল হয়ে আসতে শুরু করেছে। ম্যানেজার আর রতন শর্মাকে ছেড়ে আমরা একটা গাড়ি ধরলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। গাড়িতে উঠে ও একটা আড়মোড়া ভেঙে হেলান দিয়ে বলে বসলো, যার শেষ ভালো তার সব ভালো, তাই না বন্ধু? আদিনাথ আর কুশল সিং এর জন্য শেষটা বোধহয় ভালো হলো না, আর ওই মৃদুল নামের ওই গার্ডের জন্য পুরোটা কিন্তু মোটেই ভালো হয়নি। সে যদি না মারা যেত তাহলে হয়তো এত সমস্যা হতো না। সবকিছু বার করতে
এখানে সবাই কিন্তু সামান্য সামান্য ভুল করেছে। সামান্য ভুলের জন্য মৃদুল মারা গেছে। সামান্য ভুলের জন্য আদিনাথ আর কুশল ধরা পড়ল। সামান্য ভুলের জন্য ম্যানেজারবাবু এত বড় সমস্যায় পড়তে যাচ্ছিলেন। এমনকি সামান্য ভুলের জন্য রতন শর্মাও পর্যন্ত বিপদে পড়ত। রতন শর্মা আবার কি ভুল করেছিল? রতন শর্মা তার সঙ্গে করে যে লোকটাকে নিয়ে এসেছিল, সেই লোকটাই আসলে আদিনাথকে খবর দিয়েছিল যে আসামের ওই হীরের মুকুট এখানেই আছে। তাহলে বুঝতে পারছো সামান্য ভুলের জন্যই গোটা ব্যাপারটা তৈরি হয়েছিল। তবে যাই হোক, আসামের রাজার পূর্বপুরুষদের সেই হীরের মুকুট এবার যে অনুষ্ঠানে ফিরে যাবে সেটা ভেবেই বড় ভালো লাগছে। ভালো কথা, তুমি আমি আর তোমার বৌঠান মিলে প্রদর্শনী দেখতে যাব। এসবের জন্য তার প্রদর্শনী ভালো করে দেখাই হলো না। আমিও মনে মনে সেটাই ভাবছিলাম, একবার প্রদর্শনী দেখতে যাওয়াটা দরকার। না হলে আর যাই হোক, বৌঠান কিন্তু সমস্ত কিছু জানতে চাওয়ার পর আমায় তেমন কিছু না বললেও ওকে আস্ত রাখবে বলে তো মনে হয় না।